সালামু আলাইকুম। দ্য ড্রিমার্স একটি স্বীকৃত সামাজিক কল্যাণমূলক সংগঠন। হাঁটি হাঁটি পা করে আজকে আমরা দ্য ড্রিমার্স ইয়ুথ ডেভেলপমেন্ট পডকাস্টের ৩ নাম্বার পর্বে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষার বেস্ট গাইডলাইনের জন্য দ্য ড্রিমার্স এর নতুন লাইভ পডকাস্ট। আমরা যেহেতু টেকনিক্যাল সমস্যার কারণে একটু দেরি করে ফেলছি, ৯টার সময় শুরু হওয়ার কথা ছিল আমাদের লাইভ। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। আমরা একটু সময় নিব কিছু অডিয়েন্স জয়েন করার জন্য। আমাদের সাথে আজকে দুজন বিশেষ অতিথি আছে এবং ড্রিমার্স এর খুবই পরিচিত মুখ, শুধু ড্রিমার্স না, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ বলা যায়। আমরা আমাদের অতিথিদের সাথে কথা বলবো, বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, যাতে করে অন্য যারা স্টুডেন্ট আছে, যারা অ্যাডমিশন দিচ্ছে, তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। আজকে আমরা মূলত ঢাবি, রাবি, জাবি, চবি সহ গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর খ এবং ঘ, বি আর ডি ইউনিটের প্রিপারেশন, গাইডলাইন, অল ওভারঅল সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে সবার কাছে অনুরোধ করবো আবারও লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট করতে পারেন। আচ্ছা, আমরা দেখছি অনেকেই জয়েন করছে। আমরা আমাদের অতিথিদের সাথে একটু পরিচয় করে দিই আপনাদের। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে দুজন আছে। দুজনকে দেখে হয়তো কনফিউশন লাগতে পারে একটু, যে কে কোনটা। তো প্রথমেই আমাদের সাথে অতিথি হিসেবে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসাদুল্লাহ গালিব, এবং বর্তমানে দ্য ড্রিমার্স এর রানিং সেক্রেটারি, এবং আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ভাই সাংবাদিক মানুষ। আমি ভাইকে আজকে লাইভে স্বাগতম জানাচ্ছি। এবং আর একজন আমাদের সাথে আছে, ভাই খুবই পরিচিত মুখ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাইফুল্লাহ খালিদ ভাই, এবং ভাইও বর্তমানে দ্য ড্রিমার্স এর সহসভাপতি হিসেবে আছে, এবং ভাইও ইসলামী সঙ্গীত, ইসলামী গান, তারপরে এই জাতীয় বিষয়গুলো নিয়ে ক্যাম্পাসে খুবই পরিচিত মুখ। আজকে আমরা ভাইদের সাথে আড্ডা দিব। ভাই, আপনাদের দুজনকে আজকে লাইভে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তোমাকেও অনেক ধন্যবাদ যে ড্রিমার্স এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ সামনে আরো যে বিষয়গুলো আছে আমরা একে একে এগিয়ে যাব। ধন্যবাদ তারেক, যে আমাদের দুইজনকে এভাবে ড্রিমার্সের লাইভের মাধ্যমে সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে, আর আমরা সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু করব এই আশা রাখি। ভাইদের ভিতরে সব থেকে কমন বিষয় আছে, ভাইরা দুজনই একই জায়গা থেকে, একই স্কুল থেকে, একই কলেজ থেকে বেড়ে উঠছে। বর্তমানে যদিও দুজন দুই জায়গায় আছে, এবং এই কমন হওয়ার কারণ হচ্ছে ভাইরা হচ্ছে টুইন্স, অর্থাৎ যমজ, দুজনে একসাথে বেড়ে ওঠা একই বাড়িতে। সুতরাং অনেকগুলো বিষয়, ইন্টারেস্টিং ফ্যাক্ট আশা করি আমরা জানতে পারবো, এবং দুজন আলটিমেটলি কিভাবে প্রিপারেশন নিয়েছে বা কিভাবে এই জার্নিটা শুরু হলো সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো, জানতে পারবো।
তো ভাই প্রথমেই আমি আসি, যেহেতু আজকে খ ইউনিটের প্রিপারেশন, অর্থাৎ খ এবং ঘ ইউনিটের প্রিপারেশন। তো আপনারা যেহেতু একই কলেজে ছিলেন, তো সেক্ষেত্রে আপনারা কলেজ থেকে কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? আমি প্রথমে খালিদ ভাইয়ের কাছে আসবো। আপনাকে দিয়ে শুরু করছি। কলেজ থেকে দুজন কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? আচ্ছা, প্রিপারেশনের বিষয়টা যেহেতু আমরা 2019 সালের দিকে ছিলাম, আর কলেজ থেকে ওইভাবে প্রিপারেশনটা ছিল না, কিন্তু বিষয়টা জানতাম যে হচ্ছে ইউনিভার্সিটি আছে, প্লাস ওখানে ভর্তি হওয়া যায়। তো আমরা মূলত যে কাজটা করছি যে আমাদের কলেজের যে বেসিক সাবজেক্টগুলো ছিল, যে বাংলা, ইংরেজি এবং সাথে যে ফোর্থ সাবজেক্টগুলো ছিল, তো ওইগুলো আমরা খুব ভালোভাবে কভার করছিলাম, যে যদি আমরা ভার্সিটি প্রিপারেশনের জন্য ওইভাবে প্রস্তুতি নেইনি। কিন্তু পরবর্তীতে আমরা যখন কোচিং এ গেছি, যখন আমরা একে একে বিভিন্ন অধ্যায়গুলো দেখছি, সাধারণ জ্ঞান দেখছি, বাংলা দেখছি, ইংরেজি দেখছি, তখন মনে হয়েছে যে না, আমাদের প্রস্তুতিটা দেখা যাচ্ছে আমরা ভার্সিটির জন্য নেইনি, কিন্তু আমরা পরীক্ষায় ভালো করার জন্য করছি এবং পরবর্তীতে ওইটা কাজে লাগছে। আর দুইজনের স্বপ্ন ছিল যেহেতু ভার্সিটিতে পড়ার, তো ওইভাবে আমরা গাইডলাইন পাইনি, কিন্তু তারপরে নিজেদের দুইজনের কথাবার্তা বা দুইজন আস্তে আস্তে জানাশোনা। আর বিশেষ করে আমাদের বলবো যে আমাদের জুবাইর জামিল ভাই আমাদের সাবেক সেক্রেটারি ডিমার্চের, আর বর্তমান তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি। আচ্ছা, আমি এই জায়গায় তো ইন্টারাপ্ট করছি। জামিল ভাই আর কি সহ সভাপতি ছিলেন এবং ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। আর ভাই এখন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছে। আর আমি সাইফুল্লাহ, তোমার কথার ভিতরে আমি আরেকজনকে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে রাহাত মঞ্জিল মামুন ভাই, যার কাছে আর কি আমাদের অনেক কিছু ধারণা বা অনেক কিছু পরামর্শ পেয়েছে। এমনকি অ্যাডমিশন চলাকালীন সময় যে ব্যক্তির মানে সব থেকে সুপরিকল্পিত পরামর্শ, যেটা সাইফুল্লাহ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেই বিষয়টাও তার একটা বড় অবদান ছিল। এটা আমি সাইফুল্লাহকেই বলতে বলবো যে ভাইয়ের পরামর্শ, ভাই ওই স্মৃতিটা একটু স্মৃতিচারণ করার জন্য। আচ্ছা, এখানে একটা বিষয় ছিল যে আমরা যখন আ- আগে তো গুচ্ছ ছিল না 19 সালে, তো তখন হচ্ছে একই আলাদা ডেটে আলাদা বা ছিল সবগুলো। হ্যাঁ, একই ডেটে গোপালগঞ্জ এবং খুলনা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হতো। তখন অনেকে কনফিউশন থাকতো, আমি খুলনাতে ফর্ম উঠাবো নাকি গোপালগঞ্জে। এখানে খুলনার কোয়েশ্চেন প্যাটার্ন একটু অনেকটা জটিল ছিল বা কঠিন ছিল, তো সেই হিসাবে গোপালগঞ্জটা একটু সহজ ছিল। তো অনেকে গোপালগঞ্জের দিকে তারা ফোকাস দিত। তো ওই সময় আমি চিন্তা করছি যে আমি খুলনাতে উঠাবো নাকি গোপালগঞ্জে যাব। তখন আর কি মামুন ভাই আমাদের বলছিল যে দেখো, যে গোপালগঞ্জের থেকে খুলনা তোমার হোক বা না হোক, তুমি খুলনাতে ওঠাও। তো তখন আমরা হচ্ছে ঢাকাতে অবস্থান করছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে। তো তখন আর কি ভাইয়ের অনেকটা ফোর্স করার কারণে আমি খুলনাতে যে ফর্ম উঠাইছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন খুলনাতে আছি এবং ইংলিশে। আর কলেজের বিষয়টা আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ অনেক পড়ছি আর কি, যে বিষয়টা যে কলেজের যে সাবজেক্ট কেন্দ্রিক যে পড়াশোনা, ওই পড়াটা আমাদের কোনো ঘাটতি ছিল না বলবো। তো এখন বাকিটা আসাদুল্লাহ বলুক, দেখিও কি বলে। আচ্ছা, সাইফুল্লাহ অনেক বিষয়ে আর কি আমাদের যে কলেজ লাইফে যে জার্নিটা ছিল সেটা বলছে। আর অ্যাডমিশন প্রস্তুতির বিষয়টা দেখা যাচ্ছে যে জামিল ভাইয়ের কথা বললো, আর ওদিকে রাহাত মঞ্জুর মামুন ভাই ছিল। ভাই এখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে। ভাইও আমাদের ড্রিমার্স এর সদস্য। সত্যি বলতে কি, ড্রিমার্স কে আমরা আলাদাভাবে কখনোই করতে পারি নাই, কারণ যেখানে গেছি সব জায়গাতে ড্রিমার্স এর মানে ছত্র ছায়াটা একেবারে কি বিস্তীর্ণ ছিল আমাদের এলাকায়। এখনো ওই প্রভাবটা চলমান আছে, আমরা সেটা চেষ্টা করতেছি। যে সাজিদুল ভাইয়ের কথাও না বললে না, যে মানুষটা আমাদের অনেক উৎসাহ অনুপ্রেরণার জায়গা ছিল আমাদের, বিশেষ করে আমরা 19 সালে যারা অ্যাডমিশন দিয়েছিলাম, সে ভাইও আমাদের ড্রিমার্স এর অন্যতম সদস্য। এখন আমাদের পড়াশোনার বিষয়টা দেখা যাচ্ছে আমরা দুইজনের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সব থেকে বেশি মানে ভূমিকা রাখছে, যে দুইজন একসাথে পড়াশোনা করছি, দুইজনা একসাথে পরামর্শ বা পড়াটা একে অপরের আদান প্রদান যে বিষয়টা হতো। আর সাইফুল্লাহ বলছে যে আমাদের কলেজ থেকে প্রস্তুতিমূলক ভাবে যে অ্যাডমিশন কেন্দ্রিক যে আলাদাভাবে প্রস্তুতি, এটা ওই সময় খুব বেশি ছিল না, কিন্তু আমরা একাডেমিক পড়াটা নিয়মিত পড়তাম। আর সব থেকে যে বিষয়টা আমার কাছে এখনো স্মরণে আসে, সেটা নিয়মিত ক্লাস করাটা, আমরা কখনো ক্লাস মিস দেইনি। আর এইভাবে আমাদের জার্নিটা শুরু হয়। আর সব থেকে আমার কাছে যেটা মনে হয় যে আচ্ছা, আমি দুইজন তারেকের পাল্লাপাল্লি যে গাড়ি। পড়াতে। আচ্ছা, আমি সাইফুল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কাজ ছিল, সেটা হচ্ছে তুমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছো, আমাদের বাসায় হচ্ছে একটা ক্যালেন্ডার ছিল 2007 সালের। তো 2007 সালের ওই ক্যালেন্ডারে চট্টগ্রাম ইউনিভার্সিটির হচ্ছে জামে মসজিদের ছবি ছিল, কেন্দ্রীয় জামে মসজিদ।
তো ওই ছবিটা দেখতাম আর বাসায় আব্বু আম্মু বলতো যে এইটা দেখ বিশ্ববিদ্যালয়ের মসজিদ। ঠিক একইভাবে তখন আমরা মনে মনে ভাবতাম যে আচ্ছা তাহলে আমরা তো ভার্সিটি, ওই ছোট থেকে একটা টার্গেট ছিল, তো ওই টার্গেট ছিল। বিষয়টা কাজ করেছে। আর আলহামদুলিল্লাহ যখন আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, তখন আর কি অবস্থানকালে চট্টগ্রাম ইউনিভার্সিটির ওই যে কেন্দ্রীয় জামে মসজিদে অনেকে থাকার জায়গার সমস্যা থাকে, তো ওই মসজিদেই থাকছি। তখন মনে হয়েছে তো এই তো সেই মসজিদটা আর কি। আর পড়াশোনার বিষয়ে দুইজন গ্রুপ সাবজেক্ট গুলো, দুইজন গ্রুপ স্টাডি যেটা বলা যায়, এটা আমাদের অনেক ভালো হয়েছে আর কি। দুইজন অনেক পরামর্শ কেন্দ্রিক, তারপরে একজন না বুঝলে আরেকজনকে বুঝাই দেওয়া। তো আমার কাছে সব থেকে যেটা মনে হয়েছে যে তোমার পড়ার জন্য একটা পার্টনার দরকার, ঠিক আছে? যে আমি পড়ছি যেটা হচ্ছে, এখন আমরা ক্যাম্পাসে এসে বেশ ভালো বুঝি যে গ্রুপ স্টাডিটা কতখানি গুরুত্বপূর্ণ। একা অনেক পড়া দেখা যাচ্ছে কাভার করা যায় না, তো সেক্ষেত্রে একজন যদি স্টাডি মেট থাকে তাহলে সেটা অনেক সহজ হয় আর কি। এই ভাই এখানে একটা বিষয় আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরেন আপনারা তো দুজন একই ফ্যামিলিতে বড় হয়েছেন, দুজনের কি স্বপ্ন ছিল যে একই ভার্সিটিতে পড়বেন, এরকম স্বপ্ন ছিল কিনা? হ্যাঁ, এটা অবশ্যই ছিল, কিন্তু আল্লাহ দুইজনার দুই জায়গায় কবুল করছে। আর চট্টগ্রাম ভার্সিটিতে দুইজন একসাথে সিরিয়াল আসছিল, প্রায় সেম সিরিয়াল, ওখানে হয়তো একসাথে ভর্তি হওয়ার সুযোগ ছিল। কিন্তু তার আগে আল্লাহ দুইজনকে দুই জায়গায় একটা ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার মানে একটা সুযোগ করে দিয়েছে, এই কারণে এটা হয়নি। কিন্তু এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে দুইজনের দুই জায়গাতে থাকার ফলে নিজেদের ভিতরে মানে যে বন্ধুত্ব বা বন্ধনটা আরো সুদৃঢ় হয়েছে। আমার ক্যাম্পাসে অনেক জমজ আছে যাদেরকে দেখলে সত্যি খুব ভালো লাগে যে তারা একই সাবজেক্টে পড়ে, আবার ভিন্ন ভিন্ন সাবজেক্টে পড়ে। আমার ক্যাম্পাসে এভাবে প্রায় 5 থেকে 7 জোড়া জমজ আছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। এমনকি আমরা যে আজকে লাইভ করতেছি, এখানেও আমাদের একজন ছোট ভাইরা আছে, তারাও জমজ, তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইগুলো সত্যি আমাদের উৎসাহ অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, আর একটা আচ্ছা। জিনিস বলে, এই আমাদের একসাথে পড়ার বিষয়টা দেখা যাচ্ছে যে আমাদের ছোট থেকে রেজাল্ট অলমোস্ট সেম থাকতো। যে ধরো আমরা 5-এ পরীক্ষা দিয়েছি, দুইজনের রেজাল্ট সেম। তারপর 8-এ পরীক্ষা দিয়েছি, দুইজনের সেম। মাদ্রাসাতে এসে পরীক্ষা যখন আমরা দাখিল পরীক্ষা দেই, তখন তোমার খুবই সামান্য পার্থক্য ছিল। আর কলেজেও সেম রেজাল্ট। এরপর আমরা যখন কোচিং এ পরীক্ষাগুলো দিতাম, যে আমরা একজন আরেকজনকে দেখতাম না, কিন্তু তারপর আমাদের মার্ক একদমই সেম থাকে, খুব সর্বোচ্চ হলে হাফ মার্ক বা 0.25 এইরকম ডিফারেন্স থাকে। তখন ভাবতাম যে আমাদের এক জায়গায় হয়ে যাবে, আচ্ছা, কিন্তু আর ওর একটা রাজশাহীতে বিষয় সিরিয়াল এখানে আসছে। বলি। আচ্ছা, আমি সাইফুল ওর এখানে রাশ বলি যে যে এই আমরা যখন কোচিং ওই প্রশ্নে যখন ভুল হতো, দুইজনের সেম জিনিস ভুল হতো আর কি। মানে এটা কেন যেন আইকিউটা দুইজনের সেম জেনেটিক একটা প্রভাব থাকতে পারে, মানে সেম জিনিস ভুল করতাম। এমনকি আমরা কলেজে আমাদের মানে সেম পরীক্ষাও আছে, টেস্ট পরীক্ষার সময় স্যার আমাদের দুজনে আলাদা করে সিট করছিল যে আমরা দুইজন একসাথে দেখা দেখি যেন না করতে পারি। তা দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট যখন আসলো, দুই ভাইয়ের সেম রেজাল্ট, মানে সেম পয়েন্ট আসছে। আচ্ছা তা আচ্ছা, স্যাররা কিছুটা একটু আশ্চর্যিত হয়েছিল। জেনেটিক্যালি হয়ে গেছে। ভাই খারাপ লাগছে কি যে দুজন দুই জায়গায় ভর্তি হয়েছেন, তখন কি খারাপ লাগছিল প্রথম দিকে? আচ্ছা, প্রথম দিকে বেশ খারাপ লাগতো, বিশেষ করে দুইজন একসাথে সেই দীর্ঘ 19 বছর একসাথে থাকা। তো প্রথম 1 বছর বা 6 মাস বেশ খারাপ লাগতো যে আমি একা একা আছি, ও ওদিকে আছে। কিন্তু এইটা বলবো যে অনেক সময় একদিক ভাঙলে আর একদিক গড়ার কাজ হয়। যে আমরা যদি এক জায়গায় থাকতাম তাহলে আমাদের সার্কেলটা একটা থাকতো। আবার আমাদের একজন আরেকজনের উপর একটা পরনির্ভরতা কাজ করতো, যে আমি এক কাজ করলে এই তুই কর, বা ওরে ও বলতো আমার বলতো। তো এখন যে স্বনির্ভরতাটা, এইটা একটা সব থেকে ভালো দিক, যে দুইজনের দুই জায়গায় হয়েছে, এইটা একটা ভালো দিক। আর দুইজন যে দুই জায়গায়, আমরা দুইটা সার্কেল পাচ্ছি, যেটা আর কি প্লাস পয়েন্ট বলবো। যে একদিক ছাড় দুটো দিলে তো ডিফারেন্ট আরেক দিক পাওয়া যায় না। পরিবেশ, কালচার, হ্যাঁ। সবকিছুই তো আলাদা। আচ্ছা, ভাই আমরা একটু একাডেমিক ডিসকাশনে আসি। হ্যাঁ, ধরেন অবশ্যই। বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে বা ডি ইউনিটে অর্থাৎ গ্রুপ চেঞ্জ করে যদি পরীক্ষা দিতে যাই, তো শিক্ষার্থীদের সব থেকে যে জায়গাটা ক্রিটিক্যাল হয় আমার মনে হয় ইংরেজি। ইংরেজিতে অনেকেই হচ্ছে গোছানো প্রিপারেশন নিতে পারে না। আবার অনেক বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো সাবজেক্ট যেগুলো থাকে, সেগুলোতে দেখা যায় ইংরেজিতে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে ইংরেজিতে একটা মিনিমাম নাম্বার পেতে হবে। তো সেক্ষেত্রে ইংরেজিতে কিভাবে ভালো করতে পারে শিক্ষার্থীরা? এখন ইংরেজি, যেহেতু আমি ইংলিশে পড়তেছি, তো আমার অনার্সে এসে মনে হয়েছে যে ইংলিশের যে বেসিক জায়গাটা তৈরি হয় মূলত হচ্ছে স্কুল থেকে আর কি। আর মূলত যে
অ্যাডমিশন কেন্দ্রিক যেই টপিকগুলো থাকে ম্যাক্সিমাম টপিক আমরা কলেজে পড়ি। তো কেউ যদি মনে করে যে আমার ইংলিশে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া লাগবে এখন থেকে, যে এখন যারা কলেজে আছে, যারা এই লাইভে আছে শুনতেছে, যদি মনে করে যে না আমার আগে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন থেকে যদি নতুন করে আমি প্রিপারেশন নেই বা আমি ভালো করতে চাই, আমি বলবো যে এখন থেকে আর কি প্রত্যেকটা টপিক ধরে ধরে ভালোভাবে শেখা আর কি। এখন তো পড়ার বিষয়টা অনেক সহজ হয়ে গিয়েছে, যে অনলাইনে অনেক টিউটর পাওয়া অনেক যায়, দেন হচ্ছে অনেক। তো এখন কেউ যদি পড়া শুরু করে যে আমার বিভিন্ন টপিক আমার সমস্যা আছে, তখন সেই টপিকটা বারবার দেখলো। আর দ্বিতীয় বিষয় সব থেকে বেশি সমস্যায় পড়ে সেটা হচ্ছে ঘ ইউনিটে ম্যাক্সিমাম মেমোরাইজিং পার্ট থাকে, যে ভোকাবুলারি, প্রিপজিশন, দেন ফ্রেজ, গ্রুপ ভার্ব এইগুলো থাকে। তো এখন এইগুলো তার ওই শর্ট টাইম, যে অ্যাডমিশন তো সর্বোচ্চ 3 মাস বা 4 মাস থাকে, তো এই সময় সে আসলে ওই মেমোরাইজিং পার্টটা কাভার দেওয়া বেশ কষ্টকর। তো সেই জায়গা থেকে কেউ যদি ভার্সিটি অ্যাডমিশনের টার্গেট থাকে, তাকে বলবো যে কলেজ থেকেই যে ওই পার্টটা যতটুকু পারা যায় কভার করা যায়। আর বিশেষ করে মুখস্থ করার সময় একটা অসুবিধা হয় যে আমি একটা পার্ট পড়ছি, যে 5 পৃষ্ঠা পড়ার পর বা 100টা পড়ার পরে আমি ওইটা ভুলে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে ভুলে যাওয়া এটা কোনো সমস্যা না, কারণ মানুষ পড়বে ভুলবে, এটা একটা প্রসেস। তো একটা জিনিস, যে আমরা কোরআন খতম দিই, যে আমি 4 বার 5 বার খতম দিই, ঠিক আমার কথা হচ্ছে যে মেমোরাইজিং পার্ট যেটা আছে ওইটা কয়েকবার, যে একবার পড়া যায় বা 2 বার পড়া যায়, যে পড়ে শেষ করা যায়, আমার দরকার নেই যে এটা আমার মনে থাকুক বা না থাকুক। কিন্তু যখন ঠিক ওইগুলোকে নিয়ে যখন আমার প্রশ্ন আসবে, যে ওই শব্দটা যখন আসবে, তখন আমার পরিচিত লাগবে যে না আমি তো একদিন পড়ছিলাম। তো তখন ওইটা সে ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবে, দেন তখন ওইগুলো সমাধান হবে। আর বিশেষ করে আমাদের তো ইংলিশ আমাদের মানে বাংলাদেশের একদম জাতিগত সমস্যা বলা যায়, যে কারণ আমরা স্কুল কলেজে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে, আমরাও যেহেতু গ্রাম থেকে খুবই মানে কি বলা যায়, প্রত্যন্ত অঞ্চল যেটা বলা যায়, সীমান্তবর্তী, তো আমাদের এলাকার স্টুডেন্টদের এটা বেশি সমস্যা হয়, কারণ আমাদের ইংরেজির ইংলিশে যে প্রচুর শেখার। সমস্যা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার মেন টার্গেটটা থাকবে যে আমি কোথায় দুর্বল আছে, এইটা আগে হচ্ছে আইডেন্টিফাই করা, দেন হচ্ছে ওইগুলোর উপর ফোকাস দিয়ে কাজ করা। আর ওই তো বললাম যে মেমোরাইজিং পার্ট গুলো একটু বেশি থাকে, ওইটা একটু দেখা। এই আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। গালিব ভাই কিছু অ্যাড করবেন? আচ্ছা, আমি কিছু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যারা এখন মূলত কলেজ থেকে ইংরেজিতে যারা মানে বিশেষ করে আমরা তো অনেকে দুর্বল থাকি, এই দুর্বলতাগুলো কাটানোর জন্য সাইফুল অনেক সুন্দর পরামর্শ দিয়েছে। এখন থেকেই আমরা আমাদের একাডেমিক যে সিলেবাসে যেগুলো থাকে এগুলোই সুচারুভাবে আমাদের পড়া উচিত। আর বিশেষ করে ভোকাবুলারি বেস যেগুলো আছে আমাদের, যে যে পার্ট গুলো থাকে, যে গল্পগুলো থাকে, এইগুলোতে যে ভোকাবুলারি গুলো থাকে এইগুলো সুন্দর করে মানে মেমোরাইজ করা। আর বিকল্প বলবো না, কারণ আছে সবকিছু সুন্দরভাবে পড়তে হবে, একেবারে খতম কায়দায় যেটা বলবো, যে কলেজে থাকতে বারবার ইংরেজির রিভিশন দেওয়া। প্রস্তুতিটা নিজের বারবার রিভিশনের যে বিষয়টা থাকে এটাই তাদেরকে ফোকাস করতে হবে। আর অবশ্যই এখন অনেক টিউটর আছে, যে অনলাইনে অনেক কিছুই তারা ফলো করতে পারে, যেটা আমরা অনেক সময় পারি নাই, কিন্তু এখন অনেক সুযোগ আছে, তারা এগুলোকে কাভার করতে পারবে। এই আমার কিছু কথা ছিল। আমি আরেকটা বিষয় তখন বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমাদের যে মেইন টেক্সট গুলো থাকে, মেইন বই যে ফার্স্ট পার্টের যে টেক্সট গুলো থাকে, ওই টেক্সট কেন্দ্রিক মানে যে ভোকাবুলারি গুলো আছে ওইগুলোই পড়া। আর প্লাস ওই টেক্সট কেন্দ্রিক কিছু কিছু শব্দ থাকে বা গ্রুপ ভার্ব বা প্রিপজিশন গুলো থাকে আলাদা, ওইগুলো দেখলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমাদের অ্যাডমিশনে তো যেগুলো আসে মেন বই ফোকাস থেকে আর কি আছে। তো ওখান থেকে করলে মনে হয় আমার জন্য মনে হয় ভালো হয় আর কি, যেটা আমার সেক্ষেত্রে পরে মনে হয়েছে। ইন্টারমিডিয়েটের টেক্সট বুকটাকে ফোকাস করে পড়া আর কি, যে হ্যাঁ টেক্সট হ্যাঁ। বই এনসিটিভি থেকে যেটা দেওয়া হয় আর কি। হুম। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আরেকটা বিষয় আসি ভাই, রেজাল্ট করার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ দেখা যায় সায়েন্সের ক্ষেত্রে হলে রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। অনেক ভার্সিটিতে ভালো রেজাল্ট না হলে দেখা যায় পরীক্ষায় দেওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে বি ইউনিটের ক্ষেত্রে রেজাল্ট নিয়ে কি বলবেন, যে রেজাল্ট তো ভালো করা মনে হয় সব জায়গায় প্রয়োজন, বি ইউনিটের ক্ষেত্রে রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ আসলে? অবশ্যই রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকগুলো দেখি যে ঢাবে তো রেজাল্টের উপর একটা মার্ক থাকে, আর রাবিতে পরীক্ষা দিতে হলে সিলেকশনে অনেক সময় রেজাল্টের কারণে অনেকে ঝরে যায়। আর আমাদের আছে কলেজ থেকে যে আমরা মানবিক থেকে প্রস্তুতি নেই, সেক্ষেত্রে রেজাল্টে ভালো করার বিষয়ে আমরা আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের
ফোকাস ছিল আমরা যে 4টা ঐচ্ছিক সাবজেক্ট যেগুলো ছিল এগুলোকে আমাদের টার্গেটে ছিল যে এগুলাতে আমাদের যে কোনো মূল্যে ভালো করতে হবে। আমরা বলবো যে এক্ষেত্রে যাদের ইকোনমিক্স বেস থাকে বা মাধ্যমিকে তারা ইকোনমিক্স নিবে। আর আমাদের সাবজেক্ট গুলো যেগুলো ছিল মানে সহজ সাবজেক্ট যেগুলো থাকে এইগুলো নিয়ে রেজাল্ট ভালো করার একটা সুবর্ণ সুযোগ থাকে। তো এক্ষেত্রে ওই সাবজেক্ট গুলাতে বারবার পড়তে হবে। আর অবশ্যই বাংলা, ইংরেজি আর আইসিটি এটাতে কিছুটা দুর্বলতা থাকলেও এখন অনেক ভালোভাবে এটা কাভার করতে হবে। আর আমাদের দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আমরা যেটা করছি যে আমরা 2 ভাই পরামর্শ যেটা করছি অনেক আগেই বলছি। আর শেষে যে বিগত সালের প্রশ্ন যেগুলো থাকে এইগুলো আমাদের দেখা যাচ্ছে অনেকে ফলো করার সুযোগ থাকে না। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে বিগত সালের প্রশ্ন থেকে বারবার প্রশ্ন রিপিট করতেছে। এই জিনিসটা যদি কেউ খেয়াল করে করতে পারে তাহলে অবশ্যই তার রেজাল্টটা ভালো হবে। আচ্ছা, আমি গালিবের সাথে আরেকটু যুক্ত করছি। বিষয়টা হচ্ছে ঐচ্ছিক বিষয়গুলো পড়ার পাশাপাশি এখন আমার যে আইসিটির বিষয়টা আছে, আইসিটি অনেকে দেখা যাচ্ছে ওই যে বাইনারি বা ম্যাথ বা সি প্রোগ্রামিং অন্যান্য বিষয় সেগুলো থাকে, অনেকে মনে করে যে আমি আইসিটি পারছি না, তারপরে ইংরেজির বিষয়ে বিশেষ একটা দুর্বলতা আছে। তো এইটা কোনো মানে মূল কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না। আর আমার মনে হয় যে স্কুলে রেজাল্ট করার থেকে কলেজে রেজাল্ট করা অনেক সহজ, আর বিশেষ করে মানবিকের জন্য। যে সায়েন্সের যে সায়েন্স কেন্দ্রিক যে সাবজেক্টগুলো থাকে ওইগুলোতে জটিল থাকে, কিন্তু আমার মনে হয় যে আর্টস থেকে রেজাল্ট করা সব থেকে সহজ। এবং যে রেজাল্টটা কেন গুরুত্বপূর্ণ আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে রেজাল্টের কারণে যে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না, তো সেই জন্য রেজাল্টটা মেইন টার্গেট। এখন কথা হচ্ছে রেজাল্ট আমি ভালো করার জন্য পড়লে আমার লাভটাকে লাভটা হচ্ছে এই যে আমরা রেজাল্ট ভালো করার জন্য পড়ছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন অ্যাডমিশনে গেছি তখন আমাদের ওই পড়াটা কাজে লাগছে। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রেজাল্ট ভালো থাকলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন স্কলারশিপ থাকে, যে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সময় অনেক স্কলারশিপ থাকে যেগুলো আর কি অনেকের পড়াশোনার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে, বিশেষ করে আমরা যেটা পেয়েছি আর কি। তো আমি বলবো যে আমাদের পড়াশোনার খরচ অলমোস্ট আমরা স্কলারশিপ থেকে পেয়েছি, যেটা আমাদের কলেজের রেজাল্টের কারণে আমরা পেয়েছি। তো মূল কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি রেজাল্ট করব, রেজাল্ট করার জন্য যে পড়াটা পড়বো সেটা আমার রেজাল্ট হবে প্লাস আমার ইউনিভার্সিটির হচ্ছে প্রিপারেশনটা হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি পরবর্তীতে যে স্কলারশিপের বিষয়টা আছে ওইটা, এরপরে দেখা যায় যে অনেক মানে অনার্স শেষ করে যে ওখানে সিজির পাশাপাশি অনেক রিকোয়ারমেন্ট থাকে যেখানে আমার কলেজের রেজাল্ট গুলো দেখে। আমি বলবো যে রেজাল্টটা হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে কথা আছে সিজি ডাজন্ট ম্যাটার, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সিজি ইজ দ্য মেইন ম্যাটার। ঠিক আছে? ইয়েস। তো এখন এই জায়গা থেকে আমি বলবো যে রেজাল্ট করো, রেজাল্ট করলে তোমার যেমন পড়া হবে প্লাস ইউনিভার্সিটির পড়াটাও গোছানো হবে, এবং সাথে সাথে পরবর্তী বিষয়গুলোর সুযোগ সুবিধা যত আছে সে পাবে আর কি। এই আচ্ছা, ঠিক আছে ভাই, বেশ গুরুত্বপূর্ণ কথা বলছেন। আচ্ছা, আমাদের অনেকে কমেন্ট করতেছেন, আমরা কমেন্টগুলো দেখবো, কারো প্রশ্ন থাকলে সেগুলো আমরা নিব আর কি। তো আরেকটা ভাই, বেশ প্রশ্নে আসি যে যমজদের ক্ষেত্রে আমরা দেখে থাকি সাধারণত কি হয়, একজন অনেক আরেকজনের পরীক্ষা দিয়ে দেয়, অনেক সময় অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। তো কলেজ লাইফে বা প্রিভিয়াস লাইফে আপনারা কখনো এরকম করছেন কিনা? না, এমন কাজ এখনো পর্যন্ত মানে আমাদের দ্বারা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিব্রত হয়েছে। দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করতেছি বা আমি খেলা করতেছি, আমি মানে আমি বল করতেছি আর সাইফুল্লাহ বসে আছে। দেখা যাচ্ছে যে ওই সময় ধারাভাষ্যকারে বলছে যে আবারও উইকেট পেলো সাইফুল্লাহ বা এরকম কিছু হয়েছে। আর চিনতে এই ক্ষেত্রে হয়ে আমাদের এখন গেছে। পর্যন্ত চিন্তা একটু হয়, কিন্তু আমাদের এখন আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত কখনো এরকম অসুস্থ ভয় অবলম্বন করি না, আর ভবিষ্যতেও করব না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আছে। আচ্ছা আচ্ছা, একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমরা দুজনে ক্যাম্পাসে গেছি। তো যখন আমার ক্যাম্পাসে আসছে তখন ওরে আমি ক্লাস করাইছি, প্লাস অনেক কিছু গেছে। বন্ধু বান্ধবরা চিনতে পারে না, আমি পাশে চলে গেছি, তখন ওর ঘাড়ে হাত রেখে বলছে কি খবর, নর্মাল কথাবার্তা করছে। যখন আমি আসছি তখন দেখার পর বলে কি আমাদের কোনটার আরেকটা কে, এইরকম বিষয়। তো আমরা কখনো এরকম করিনি। আর বিশেষ করে যে একজন কম বেশি পারার বিষয়টা আমাদের দুইজনের বলবো যে আমাদের যে মেধাটা সমান সমান বলা যায়। কারণ কম বেশি অনেকের থাকে, কিন্তু আমাদের ওই বিষয়টা না, আমাদের প্রায় সমান বলবো। সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি দেখা যায় ভাষাটা যেহেতু বেশি। ডিএনএ থেকে আসে, ডিএনএ গুলো সবগুলাই সেম হয়, ইভেন আচ্ছা রোগ গুলাও একে অপরের সাথে সম্পর্কিত হয় দেখা যায় এগুলো।
হ্যাঁ, এখানে আরেকটা আচ্ছা জিনিস বলি যে জমজের ক্ষেত্রে অনেকের একটা ভুল কনসেপ্ট বা এমন থাকে যে এদের রোগ বালাই হলে একই রোগ হয় বা এই হয় সেই হয়, কিন্তু এটা আমি আচ্ছা বলবো যে কারণ ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠে, তো তো দেখা যাচ্ছে ছোঁয়াচে রোগগুলো থাকে, খাদ্য অভ্যাস বা অন্যান্য বিষয় সেম থাকে, যার কারণে কোনো রোগ বা কোনো দুর্বলতা আসলে দুইজনের একসাথে আসে, কারণ দুইজনের তো দুই রকম থাকার সুযোগ নেই, তো এই জন্য আমাদের এইগুলো হয়। আচ্ছা আর এই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা আরো কথা বলবো, আরো আড্ডা দিব। তো আমরা একটু প্রশ্নে দেখি, কমেন্ট গুলা দেখি। অনেকেই শুভকামনা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখানে সুমনের একটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সুমন লিখছে, ভাইয়া জেইউ সম্পর্কে কিছু জানতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আচ্ছা, যেহেতু এটা একটা পাবলিক এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এগুলো পরীক্ষা পদ্ধতি এবং সবকিছু আলাদা। ভাই, আপনারা জেইউ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি বলি এই বিষয়টা। বিষয়টা হচ্ছে জাহাঙ্গীরনগরের যে পরীক্ষার পদ্ধতি এইটা আর পাঁচটা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখা যাচ্ছে বাংলা ইংরেজি একই থাকলে এদের যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো থাকে, এইগুলা ওদের যে আমরা যে সোশ্যাল সায়েন্স যে স্কুল, আমাদের খুলনা ইউনিভার্সিটি স্কুল বলে যে অনুষদ আর কি, তো হুম হুম, সোশ্যাল সায়েন্স অনুসরণ। অনুষদের যেগুলো আছে ওখানে ওদের জিকে গুলো আসে এইরকম যে ওই সাবজেক্ট যে ওখানে সাবজেক্ট আছে এমসি যে নৃতত্ত্ব, তারপরে সমাজ বিজ্ঞান, তো ওখানে যে হচ্ছে আইসিটির হচ্ছে জিকে প্রশ্নগুলো থাকে ওইগুলো ওই ওই সাবজেক্টে নিয়ে থাকে। দেখা যাচ্ছে আমরা জিকে পড়ি সাধারণত আমাদের ভূগোল বা পৌরনীতি বা এরপরে অন্যান্য বিষয়গুলো এমনি লোকাল থাকে, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলবো যে ওখানে আমরা পরীক্ষা দিতে গিয়ে সবাই যে জায়গায় ধরা খায় সেটা হচ্ছে ওদের যে জিকে প্রশ্নের জায়গা। তো আমি বলবো যে জাহাঙ্গীরনগরের যে পরীক্ষা পদ্ধতি আছে ওখানে যে অনেকগুলো ইউনিট আছে, তো ওই ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে ওই সাবজেক্ট গুলো দেখা, তখন ওই সাবজেক্ট কেন্দ্রিক আর কি ওদের যে জিকে আছে ওদের আলাদা বই আছে মৌলিক জিকে জাহাঙ্গীরনগরের। তো আমি বলবো যে ওই বইটা কিনলে তখন আর কি মনে হবে না যে এই প্রশ্নগুলো পুরো আনকমন, কারণ আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের কাছে মনে হচ্ছে যে হাই হাই আমরা কোথায় পরীক্ষা দিতে যাচ্ছি, এটা একটা তো কমন নাই, কারণ আমরা হচ্ছে জেনারেল প্রিপারেশন নিয়েছি। জাহাঙ্গীরনগরের জন্য আলাদা, যে আমাদের অনেকে বলে যে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগে, কিন্তু আমি বলবো যে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা প্রিপারেশন বলতে কিচ্ছু নাই ভাই। মূল প্রিপারেশন আছে তুমি যেটা নিচ্ছ নিও, নাও, প্লাস সাথে তুমি যে এই যে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা একটা মৌলিক জিকে বই পাওয়া যায়, তুমি যেই ইউনিটে পরীক্ষা দিবা যে ইউনিটে ফর্ম উঠাবা ওই ইউনিট ফোকাস দিয়ে তুমি পড়াশোনা করলে ইনশাল্লাহ জাহাঙ্গীরনগরের যে ভীতিটা আছে ওই ভীতিটা থাকবে না। এই। আচ্ছা, সাইফুল্লাহ অনেক কিছুই বলছে। আর আরেকটা বিষয় একটু ইয়ে করছে, সেটা আছে জিকের ভিতরে আইকিউর যে বিষয়টা থাকে, এটাও আমাদের অনেকের দুর্বলতা থাকার কারণে আমরা ওগুলো আনকমন মানে দেখায়, মানে আনকমন আসে, যে মনে হয় যে এটা কিভাবে আসলো। এই জন্য অবশ্যই যে সাইফুল্লাহ যে বললো যে বেসিক যে জিকে বইটা আছে এটা ফলো করতে। আর অবশ্যই এখন তো প্রায় প্রতিটা মানুষই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে কলেজ থেকে। আর অবশ্যই কোনো না কোনো কোচিং এ সে অ্যাডমিট থাকে। এক্ষেত্রে আমরা আমাদের দুইজন কোচিং এ ছিলাম, সেখান থেকে অনেক সুস্পষ্ট ধারণা বা ভাইরা যারা ক্লাস নিত বা টিউটর যারা থাকে তারা এই বিষয়ে অনেক স্বচ্ছ ধারণা দিয়ে থাকে। এই জন্য অবশ্যই আমাদের প্রশ্ন ব্যাংকটা ফলো করতে হবে। আর কোচিং এ থাকা অবস্থায় অবশ্যই কোনো না কোনো একটা ভালো কোচিং, ইউসিসি হোক, ফোকাস হোক, বা যে যার যেখানে সুবিধা হয় সেখান থেকে সে কোচিং করবে। এ হচ্ছে আমার কথা ছিল। ভাই, সেক্ষেত্রে একটা বিষয় দেখা যায় তো, জিকের হিউজ পরিমাণ সিলেবাস, মানে জিকে সিলেবাসে তো শেষ নেই। দেখা যায় বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক, এর সাথে দেখা যায় অনেক সময় ভূগোলের প্রশ্ন বা ইয়ের প্রশ্ন দিয়ে দেয় বাইরে থেকে। তো সেক্ষেত্রে জিকেটা কিভাবে কভার করবে বা জিকেটা কিভাবে পড়বে? আচ্ছা, আমি বলি জিকের বিষয়টা থাকে তো মনে হয় যে আমরা যদি এইরকম জিকে পড়ার সময় অনেকে ভুল করে, আমরা শুরু থেকে পড়ছি একদম শেষ পর্যন্ত যাচ্ছে, বিষয়টা এরকম। তো কেউ যদি আমাদের যেটা হয়েছে যে আমাদের কোচিং আমাদের জিকে দাগায় দিত যে এইগুলো গুরুত্বপূর্ণ এইগুলো পড়ো, তো এইগুলো আমরা পড়তাম। আর তুমি যেটা বলছো যে আন্তর্জাতিক বাংলাদেশের পাশাপাশি ভূগোল আসে, ভূগোলটার দুইটা পার্ট আছে, কিছু আন্তর্জাতিক থাকে কিছু বাংলাদেশ থাকে, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে? এখানে ওই যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যানালাইসিস থাকে, তো ওই কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আসতেছে, যে সব থেকে বেশি ভুল করে স্টুডেন্টরা কোনটা, যে হচ্ছে মনে করো যে তুমি পড়ছো যে একটা দেশের নাম, রাজধানী, হাবিজাবি এইসব, তারপর ওদের মুদ্রার নাম, আরো অনেক কিছু থাকে,
এইগুলো না, দেখা যাচ্ছে বিশেষ করে ফোকাস থাকে যে ট্রায়াঙ্গেল, তারপরে তোমার হচ্ছে যে প্রণালী, এরপরে তোমার পৌরনীতি কেন্দ্রিক একটা প্রশ্ন থাকে, পৌরনীতি কিছু বিষয় আছে, তো অর্থনীতি কেন্দ্রিক কিছু প্রশ্ন থাকে। তো এইরকম বাছাই করে যদি কেউ ফেলতে পারে তাহলে তার জন্য সহজ হবে। আর আমি বলবো যে কারণ একা প্রস্তুতি নেওয়া সম্ভব না, কেউ যদি একা প্রস্তুতি নেয় সম্ভব না, তার কোনো না কোনো ভাবে কোনো একটা সোর্স ফলো করা লাগবে, হয় কোচিং নইলে অনলাইন কোনো গাইডলাইন তা ফলো করতে হবে। আর এখন কোনো না কোনো কোচিং বা কেউ যখন গাইডলাইন দেবে তখন তার সেই জিকে পড়ার সিস্টেমটা সে সেখান থেকে পাবে। আমার কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করো, করে দেখো যে কোন থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তাহলে এটা সহজ হবে আর কি। সব পড়া লাগবে না, কারণ জিকে যদি 100 পেজ থাকে তো ওখান থেকে মেন সর্বোচ্চ 40 পেজ। আমার মনে হয় যে এইভাবে বাছাই করে পড়লে সহজ হবে। আর মূল কথা হচ্ছে যে বেশি দিকে ভয় পাওয়া যাবে না। আমরা যখন কলেজে পড়ছি তখন আমাদের সামনে অনেক বই থাকতো, যে এত বই, হাই হাই এত বই পড়ে আমার মাথায় থাকবে, কিন্তু কখন ওইটা না, পড়বো? অত বই না, কখন পড়বো এইরকম ভাবা যাবে না। হ্যাঁ বেশি আছে আছে, পড়া শুরু করো, আস্তে আস্তে দেখবা শেষ হয়ে গেছে। এই ধন্যবাদ ভাই। এখন আরেকটা বিষয় এই বছর থেকে দেখা যাচ্ছে যে অনেক ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে। আগে যেমন জিএসটির ভিতরে ছিল, ধরেন মোটামুটি 22-23টা ইউনিভার্সিটি প্রিপারেশন একবারে নিয়ে যেত, একটা প্রিপারেশন নিলে হয়ে যেত। এখন আমরা অলরেডি দেখছি যে জগন্নাথ অলরেডি নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিবে, সেম একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় সাস্টো অলরেডি নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার প্রিপারেশন নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি তো খুলনা ইউনিভার্সিটিতে আছেন, খুলনা যদিও গুচ্ছর ভিতরে এখন পর্যন্ত আছে, থাকবে কিনা এখনো হয়তো নাই। তো সেক্ষেত্রে একদিকে জগন্নাথ আবার আরেকদিকে গুচ্ছ, এটার ভিতরে কম্বিনেশন করবে কিভাবে আর কি? আচ্ছা, এক্ষেত্রে একটা বেশ বিড়ম্বনা, কারণ অনেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসে আমি গুচ্ছতে পরীক্ষা দেব, যেখানে ভালো হবে সেখানে যাব। তো আমার কাছে মনে হয়েছে গুচ্ছ একদিক থেকে ভালো, আরেক দিক থেকে খারাপ। মানুষ অনেকে ভাবে যে আমার যাতায়াত করা লাগবে না, এই সেই। তো আমাদের খুলনার এখনো ওইটা প্রসেসিং আছে, এখনো বেরোবে কিনা এটা হচ্ছে এখনো ডিসিশন বিসিএস থেকে নেয়নি মনে হয়। অনুমোদন দেয়নি। কিন্তু আমাদের আচ্ছা। জিএসটি থেকে বেরোনোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলতেছে। আমরা কিছুদিন আগে বিসি স্যারের সাথে মিটিং করছি, স্যার ওই কথা বললো। আর মানে যদি বেরোনোর সুযোগ যদি এবছর থাকে তাহলে এবছর সর্বোচ্চ ভাবে বেরিয়ে আসবে। তো এখন এক্ষেত্রে যে এক একটা ইউনিভার্সিটি বেরিয়ে গেছে, তো তোমাদের হচ্ছে 2020 সাল থেকে আর কি গুচ্ছের ভিতর প্রায় 4 বছর 5 বছর পরীক্ষা হয়েছে। তো পরীক্ষা অনেকে হয়েছে। গুচ্ছের গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন ফলো করেছে। তো এখন আমি বলবো যেহেতু তারা নিজস্ব পদ্ধতিতে ফিরে আসতেছে, তাহলে অবশ্যই তারা নতুন কোনো পদ্ধতি ফলো করবে না, তাদের আগের যে পদ্ধতি ছিল তারা সেই পদ্ধতি ফলো করবে। তাহলে কি আচ্ছা করতে আচ্ছা। পারে, 2019 সাল 18 সাল বা 17 সালের যে প্রশ্ন ও ব্যাংকগুলো আছে, বা আমরা অনলাইনে সার্চ দিলে এখন অ্যাভেলেবেল সবগুলো, কারণ এখন আমাদের সব কেনা লাগে না। বইগুলোতেও তো পাওয়া এইটা যায় এগুলা। হ্যাঁ, তো এইটা ওইভাবে ফলো করতে পারে। আর মেন্টালি প্রিপারেশন রাখা ভালো, যে আমাদের খুলনা বেরিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা। এখানে ওদের অলরেডি মানে আমরা তো দেখছেন নিউজ করা লাগে এই বিষয়ে জানলাম যে ওদের একাডেমিক দিন থেকে শুরু করে সব মিটিং সম্পন্ন করছে, এটা প্রক্রিয়াধীন আছে, খুব শীঘ্রই এটা শোনা যাবে। আর গুচ্ছতে এটা একটা মানে অনেক ভালো দিক ছিল, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি এর ভালো থেকে মোটামুটি খারাপ প্রভাবটা বেশি আসছে। আর এটাও আর একটা সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আমাদের দেখে আসা ঘুরে আসা এক কাজে দুই কাজ হয়ে যায়। আর এক্ষেত্রে অবশ্যই সাইফুল্লাহ বললো যে বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল এগুলো ফলো করতে। এখন যেহেতু দীর্ঘ 4 বছর এই 24টা বিশ্ববিদ্যালয় কোর্সের আওতাধীন ছিল, এখন যেহেতু আলাদাভাবে অনেকগুলো বেরিয়ে যাচ্ছে, অবশ্যই তাদের আগের সক্রিয়তা তারা মানে আগের সিলসিলা মানে ধারাবাহিকতা অবলম্বন করবে। সেক্ষেত্রে তাদের ওইগুলো ফলো করা উচিত। এই ছিল আচ্ছা, সব মিলাই। আর একটা বিষয় আমি বলি তারেক, যে মনে করে যে অনেকে এটা একটা সুযোগ হচ্ছে মিস করেছে এরকম ভাবতেছে, এটা কোনো সুযোগ মিস না। আমি বলবো যে অনেকে গুচ্ছ একটা পরীক্ষায় যদি বাই চান্স না হয়, তার মানে তার 22টা ভার্সিটি মিস। এখন কথা হুম হচ্ছে যে হুম। অনেকে অসুস্থ থাকে, অনেকে নানাবিধ সমস্যা থাকে। তো সেই সমস্যার জায়গা থেকে অনেকে দেখা যাচ্ছে যে একটা পরীক্ষা দিতে পারে আর একটা পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে গুচ্ছ থেকে যদি বেরিয়ে যায় তাহলে এটা তোমরা কোনো ব্যারিয়ার না, বরং এটা একটা সুযোগ হিসেবে ধরে নাও। সুযোগ কারণ তুমি, অপরচুনিটি। হ্যাঁ এটা অপরচুনিটি হিসেবে ধরে নিতে হবে। কারণ আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছি, আমি জগন্নাথে পরীক্ষা দিচ্ছি, আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি আরেকবার পরীক্ষা দিতে পারছি। তো এই হুম ক্ষেত্রে হুম। আমি বলবো যে যদি কোনোভাবে কেউ গুচ্ছের দিনে অসুস্থ থাকলো, তাহলে সে তো 22টা ইউনিভার্সিটি মিস, কিন্তু কি গুচ্ছ জগন্নাথে পরীক্ষা দেওয়ার পর সে গুচ্ছ পরীক্ষা দিতে পারছে, প্লাস ইসলামীতেও পরীক্ষা দিতে পারছে। এইটা একটা সুযোগ বলবো আর কি।
তো এখানে নিজের যাচাই করা বা নিজের জন্য ইউ হ্যাভ অ্যানাদার অপরচুনিটি বা ইউ হ্যাভ নেক্সট অপরচুনিটি, এইটা বলবো আর কি। আহ, ধন্যবাদ ভাই। আরেকটা খুব কমন প্রশ্ন আসছে, সেটা আমরা নিব। তার আগে আমি একটু এই বিষয়টা নিয়ে কথা বলি যে আমাদের টিম কি কোনো ব্যবস্থা রাখছে কিনা। আচ্ছা, আমরা এটা প্রথম থেকে প্রচার করে আসতেছি এবং এটা নিয়ে কাজ করতেছি। আমাদের ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম একটা চালু আছে। এখান থেকে আমরা একদম ফ্রিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যারা আছে তাদের নিয়ে আমাদের টিম আছে, সেই টিম মূলত এটা পরিচালনা করছে। আমরা এখান থেকে বিভিন্ন সাজেশন, বিভিন্ন নিউজগুলা, তারপরে কিভাবে প্রিপারেশন নেবে এই বিষয়গুলো আমরা দিয়ে থাকি। এবং পরিকল্পনা আছে আমাদের মডেল টেস্ট নেওয়ারও শেষ পর্যায়ে যে। তো এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে থাকছি। আমাদের সাথে অনেক জায়গা থেকে অনেক স্টুডেন্ট আছে। তোমরা যদি কেউ জয়েন হতে চাও আমাদের সাথে, তো আমাদের পেজে মেসেজ করতে পারো। পেজে মেসেজ করলে আমাদের মেন্টর গ্রুপে অ্যাড করে দিবে। অনেক কথাই হচ্ছে, অনেক বিষয় নিয়ে কথা বলতেছি আমরা। আমি একটু গালিব ভাইয়ের কাছে আসি। আপনি তো ড্রিমার্স এর রানিং সেক্রেটারি। তো সেক্ষেত্রে এটা ধরেন অ্যাডমিশন কেন্দ্রিক প্রিপারেশন আর কি। এইচএসসি বা কলেজ লেভেলে এরকম কোনো প্রিপারেশন নেয়ার বা এই ধরনের গাইডলাইন দেওয়ার বা আদার্স কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? আচ্ছা, এটা তো আমাদের চলমান একটা ইয়ে আছে অবশ্যই। আমরা আমাদের মূলত ড্রিমার্স কে একটা শিক্ষার্থী সামাজিকরণ, সবার আগে আমাদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করার বিষয়টা আছে। তো আমাদের শিক্ষার্থীদের নিয়েই তো আমাদের মূলত কাজ। সেক্ষেত্রে আগামীতে অনেক অনেক আমাদের এই ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এগুলো হবে ইনশাল্লাহ। আর চলমান আছে, আমরা সাম্প্রতিক আমরা কয়েকটা স্কুল এবং কলেজে আমরা ক্যারিয়ার গাইডলাইন সেমিনার করছি। এটা আগামীতেও এটা শুধু যে স্কুল কলেজের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। আমরা যারা আগামীতে আমরা কর্মক্ষেত্রে যাওয়া, আমাদের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার সেটা আছে আমাদের বাইরের দেশে যাওয়া হোক না কেন, আমাদের মেন্টর আছে, আমাদের উপদেষ্টা স্যার আছেন, যে বাইরে যাইতে হলে আমাদের কি কি প্রসেস মেনটেন করতে হবে বা কিভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। সেই জায়গা থেকে আমাদের মোটামুটি উপদেষ্টা সহ আমাদের অনেক মেন্টর আছে। আমরা আগামীতে অনেক প্রোগ্রাম রান করব, এটা আমাদের লক্ষ্য আছে। আর আমাদের শিক্ষার্থী, আমাদের ড্রিমার্সে দেখা যাচ্ছে যে শুধু বিশ্ববিদ্যালয় না, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং সবগুলা স্টুডেন্ট আছে। সব বিশ্ববিদ্যালয় থেকে আমরা মোটামুটি কেমন কি করতে হবে সব বিষয়ে আমরা এটা পরামর্শ থেকে শুরু করে ক্যারিয়ার এভাবে ডেভেলপমেন্ট অনেকগুলো প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করব। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আছে এর সাথে। ধরেন আমাদের এলাকা থেকে যারা উঠে আসে, বিশেষ করে আমরা তো বলা যায় ঝিনাইদহ খুবই প্রত্যন্ত অঞ্চলে। এখান থেকে এখন পর্যন্ত, এখন যদিও ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ইনফরমেশন, অনেক বিষয় অনেকে জানছে, তারপরেও দেখা যায় অনেক স্কুল কলেজগুলোতে এই অ্যাডমিশন বিষয়ে কোনো ধারণাই থাকে না। দেখা যায় এইচএসসি পাস করে তারপরে এই ধারণাটা পায়। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে যাতে করে আগে থেকেই শিক্ষার্থীরা প্রিপারেশন নিতে পারে বা এই ধরনের ধারণা পেতে পারে? এই ধরনের ধারণাটা সত্যি আমাদের যারা, আমরা মহেশপুরের সব থেকে প্রত্যন্ত এলাকায় আমাদের বসবাস, কারণ সীমান্তবর্তী জায়গা। এখান থেকে আমাদের যারা উঠে এসেছে তাদের জীবনের লাইফ স্টাইল গুলো অন্যরকম ছিল, যে তারা স্ট্রাগল, হ্যাঁ। সাথে স্কুল থেকে প্রস্তুতি, আবার সাথে পরিবারের আমরা বেশিরভাগ মানুষই প্রায় কৃষি পরিবার থেকে আমাদের পড়াশোনা প্লাস আমাদের নিজ পরিবারে কৃষি কাজও করা লাগছে। প্রায় প্রত্যেকটা মানুষের সাথে এটা সম্পৃক্ত। এই জায়গা থেকে আমরা প্রতিটা স্কুল কেন্দ্রিক আমাদের নির্দিষ্ট আছে টার্গেট, আমরা কাজ করতেছি। সেই কাজগুলো আমরা ধারা অব্যাহত আছে। দেখা যাচ্ছে আমরা এখন থেকে আমাদের সেক্টর ওয়াইজ সেক্টর ভাগ আছে, যে স্কুল বিভাগ আছে বা কলেজে যারা শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আমরা আলাদা আলাদা, আমাদের ম্যান আছে তারা এগুলো নিয়ে আমাদের কাজ করছে। এমনকি আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিয়ে বা আমরা প্রতিনিয়ত কি করছি, এটা তো আমরা ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এগুলো করি। প্লাস পাশাপাশি আমরা অনেক সময় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড বা সায়েন্স বিজ্ঞান অলিম্পিয়াড প্রোগ্রাম এগুলো অনেক বাস্তবায়ন আমরা করে এসেছি। এখনো সামনে আমরা অনেকগুলো আছে, এগুলো আমরা করব। এইভাবে আমরা তাদের মাঝে মেসেজ পৌঁছায় দিই যে কিভাবে পড়াশোনা করতে হবে। আমরা ঠিক তোমাদের এই জায়গা থেকেই আমরা কি এখন আমরা এই জায়গাতে আছি, তোমাদের থেকে আমাদের তেমন কোনো পার্থক্য নাই।
কারণ একদিন আমরা এই জায়গা থেকে বসে এখন আমরা এখানে আছি, তোমাদের ভিতরে সেই স্পৃহাটুকু না আছে। আমরা আশাবাদী যে তোমাদের এই জায়গা থেকে আমাদের থেকেও ভালো ভালো জায়গা, কারণ আমরা আমাদের সময় এত পরামর্শ বা এত মেন্টর আমরা পাইনি, কিন্তু তোমরা এখন যারা স্কুলে বা কলেজ আছে, সত্যি বলতে কি তাদের একটা সৌভাগ্য বলবো যে অনেক আমরা এলাকাতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটুকু আমরা কাজ করে। আর এটা একটা আমাদের ড্রিমার্স মানে আমাদের নিজ এলাকার পাবলিকানদের একটা মিলন মেলা বলবো, বা একটা মিলন। সবগুলো সত্যি মানে এটা যতগুলো আমরা আমাদের নিজ উপজেলারই বলি যে যতগুলো পাবলিকান আছে সবাই আমরা ড্রিমার্স এর সার্কেলের অন্তর্ভুক্ত। এই জায়গা থেকে আমাদের কাজ করাটা অনেক সহজ হয়। আর এটা তো আমরা শুধু এই যে আমাদের উপজেলা কেন্দ্রিক তাও না, আমাদের সুবিস্তৃত ভাবে আমরা 8টা শাখা আছে। আমরা রাজশাহীতে যারা অবস্থান করে, আমাদের রাজশাহীতে অনেক ম্যান পাওয়ার আছে। তারপরে ঢাকাস্থ আছে, ঝিনাইদহ আছে। তারপরে কেন্দ্র নিয়ন্ত্রিত বলতে কি যেটা তারেক তুমি নিজেও আছো, যে খুলনা, চট্টগ্রাম এবং গোপালগঞ্জ, যেখানে বরিশাল কম এগুলো লোক সংখ্যা আছে তাদেরকে নিয়ে হ্যাঁ আর কি। কম সংখ্যক তাদেরকে নিয়ে এগুলো আছে। তো এইভাবে আমরা দেখা যাচ্ছে যে সব কাজ অব্যাহত ভাবে করি। আর এই ছিল। আর এমনিতে সামনে যারা অ্যাডমিশন আমি দিবে বা একটু কলেজে আছে গালিবের সাথে আর একটু বলতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে তারেক প্রথম বলছে যে এই তারা কিভাবে স্কুল থেকে আর কি ইউনিভার্সিটির ধারণাটা পেতে পারে। কথা পেতে হচ্ছে যে পারে আর এখন কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা আমাদের এলাকায় যতগুলো স্কুল আছে আমরা কভার করছি, কিন্তু কথা হুম হচ্ছে হুম হুম। শুধুমাত্র তো আমরা আমাদের উপজেলা নিই না, আমরা যেহেতু এক একজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তো আমাদের সমগ্র দেশ নিয়ে ভাবা উচিত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখন বর্তমান যে প্রযুক্তির যুগ, এই যুগে তো কেউ পিছিয়ে থাকবে না। এখন এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানে আছে সেখানে অবশ্যই আমাদের শিক্ষক মহোদয়রা আছেন। তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যেহেতু আপনার 5 বছর একটা স্টুডেন্টকে পড়াচ্ছেন, তো কার ভিতরে কেমন কি পোটেনশিয়ালিটি আছে সেটা তারা আইডেন্টিফাই করে। তো আলাদাভাবে সেই ছাত্র আমি বলবো যে আপনারা আপনাদের স্টুডেন্টদের বাছাই করেন এবং তাদেরকে আগে থেকে ধারণা দেন এবং তাদের আলাদা নার্সিং করেন। এইটা করলে আমার মনে হয় যে তারা এটা পারবে। যেখানে আমাদের সুযোগ আছে সেখানে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, কাজ কিন্তু করবে। আমাদের যেখানে সুযোগ নেই, যদি এইটা যেহেতু অনেকে দেখছে, আমি তাদের অনুরোধ করবো যে তারা যেন তাদের স্টুডেন্টদের আলাদাভাবে বাছাই করে, বাছাই করার পরে তাদেরকে আলাদাভাবে গাইডলাইন দেয়, এইভাবে আর কি হয়। আবার এর বাইরে থাকে যে অনেকের অনেক আত্মীয় স্বজন থাকে, রিলেটিভ থাকে, তারা এই বড় বড় প্রতিষ্ঠানে পড়ে। তো আমি সেই সকল রিলেটিভদের বলবো যে আপনারা দেখেন যে আপনাদের কোন আত্মীয় কি এ কেমন পড়াশোনা করছে, যদি যাদের পড়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে যে না এ একদিন কিছু হবে বা এ পারবে, তাহলে আমি বলবো ওই সকল রিলেটিভদের যে তারা আপনারা আপনাদের হচ্ছে রিলেটিভদের দেখেন, দেখে তাদেরকে আপনি এই মেসেজটা পৌঁছায় দেন। তো এইভাবে আর কি এটা সহজ হয় আর কি আমার মনে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমার মনে হয় এইভাবেই বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব, যেহেতু মোটামুটি সবার আহ, সব জায়গা থেকেই পরিচিত আছে, রিলেশন আছে, আত্মীয় স্বজন আছে। ভাই খুব কমন একটা প্রশ্ন, এবং এটা দেখা যায় মোটামুটি সব ইয়েতেই থাকে, যে ভাই সব পারি সব জানি কিন্তু এক্সাম হলে যে ভুলে যাই। তো এইটা নিয়ে কি করা যায় বা এটা কিভাবে মনে রাখা যেতে পারে? আচ্ছা, গালিব বলুক। আচ্ছা, এই বিষয়টা আছে সবার ক্ষেত্রেই হয়। কারণ হুম। পরীক্ষার সময় আসলে যত কিছু পড়ে যায় সব বলে যায়, কিন্তু সবার আগে বলবো আমরা প্রত্যেকে বিভিন্ন ধর্মের লম্বে হতে পারি। আমরা যারা মুসলিম আছি আমরা অবশ্যই আমাদের নিজ ধর্মীয় যে বিষয়টা থাকে যে অবশ্যই পরীক্ষার আগে পবিত্র অবস্থায় মোটামুটি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এটা আমি মুসলিমদের ক্ষেত্রে বলছি। আর বিভিন্ন সনাতন ধর্মীয় বা তাদের ধর্মে যে অনুসারে এটা আছে। আর সবার আগে যে মাথা একেবারে স্থির ভাবে মানে নিজের মস্তিষ্ককে ঠান্ডা করে পরীক্ষার হলে যাইতে হবে। এই পরীক্ষার হলে যে নিজেকে শান্ত রাখলে সব থেকে ভালো হবে। নতুবা ভালো দেখা হবে। যাচ্ছে যে নিজে এই যে চিন্তা, জাগতিক চিন্তা নিয়ে কি আসবে না আসবে এই চিন্তা নিয়ে বা পরীক্ষায় মানে নিজেকে গুলায় ফেললে হবে না। এজন্য নিজেকে স্থির ভাবে থেকে এটা মোকাবেলা করতে হবে। আর আচ্ছা অবশ্যই আমি তার একটু বলি। আগে যে কোনো একজন, আচ্ছা সাইফুল্লাহ কিছু বলবে আমি আচ্ছা, ওই তারপরে বলবো। পরীক্ষার হলে কি সব থেকে সমস্যা হয় কি যে আমি ভুলে যাচ্ছি কখন, যে আমি 5টা প্রশ্ন দেখার পর আমি ভুলে যাচ্ছি, তাই না? কিন্তু কথা হচ্ছে 5টা প্রশ্ন দেখে যদি আমি মনে হয় যে না আমি তো সব ভুলে গেছি, বিষয়টা তো এইরকম। কারণ 5টা প্রশ্ন যদি ভুলে যাও, তাহলে যদি 80টা কোয়েশ্চেন থাকে তাহলে এখনো 75টা প্রশ্ন বাকি আছে। তো যখন ৭৫টা মনে আছে। হয় যে ভুলে যাচ্ছি, তখন একবার হচ্ছে পুরো প্রশ্নটা দেখা, যে না আচ্ছা আচ্ছা দেখি যে এটা কেমন। আর দ্বিতীয় সমস্যা আমি যে ভুলটা করছিলাম, যেটা অবশ্যই আমি চান্স পাওয়ার পরে লোকজনকে বলছি, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পর সময়
যে ওখানে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে যে ইংলিশ ইফেক্টিভ ইংলিশ, অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামে থাকে তারা সাধারণ জ্ঞানটা ইফেক্টিভ ইংলিশে দেখায়। তো আমি ইংলিশটা সম্পূর্ণ সব ইফেক্টিভ ইংলিশে মারছিলাম। তার মানে আমি পরীক্ষার হলে কনফার্ম ছিলাম যে আমি তো ঢাকা ভার্সিটিতে ফেল। এইটা আমি কাউকে আচ্ছা। বলিনি, যখন আমি চান্স পেয়েছি তখন লোকজনকে বলছি। তো পরীক্ষার খাতায় বিশেষ করে ওই যে মাথা ঠান্ডা রেখে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এইগুলো পূরণ করা, আর বিশেষ করে যারা গার্ডে থাকে, মানে সব আমাদের ইউনিভার্সিটি টিচাররাই থাকেন, আলহামদুলিল্লাহ তারা অনেক কমাই। তো এক্ষেত্রে ওই যে আমি বললাম যে প্রথমে দেখার পরে 5টা দিকে আমি হতাশ হয়েছি। কেন 5টা দিকে হতাশ হবো? আমার আরো আছে। যখন মনে হয় যে হতাশ, মানে আমার কঠিন মনে হচ্ছে, তখন চুপচাপ চোখ বুজে কয়েকবার, মানে যদি মুসলিম হয় আস্তাগফিরুল্লাহ পড়ে বা অনেক কিছু আছে যে 2 মিনিট বা 1 মিনিট চুপ থাকো। চুপ থাকার পর আস্তে আস্তে ইয়া হবে। তো মাথায় যখন ওইগুলো আসবে যে কঠিন হচ্ছে, এইটা কঠিন মনে করেন। আর আমি 10টা দিকে কঠিন মনে হচ্ছে, আমার এখনো তো 70টা বাকি আছে। আগে আমি দেখি যে কয়টা পারি। আর প্রথম চান্সে যে অনেকে হয় কি যে ইংলিশ, ও আরেকটা বিষয় যে প্রশ্ন দাগানোর সময় অনেকে করে কি ইংলিশ দিয়ে শুরু করে, কেউ বাংলা দিয়ে শুরু করে। তো ইংলিশেতে স্বাভাবিকভাবে একটু সময় বেশি লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে সাধারণ জ্ঞান দিয়ে শুরু করো, কারণ যখন আমার প্রশ্ন হয় আমি 1 মিনিটে 6-7টা দাগাতে পারি সাধারণ জ্ঞান। কিন্তু ইংলিশ দাগানোর সময় সর্বোচ্চ 1 মিনিটে 1টা নইলে 2টা, সর্বোচ্চ হলে 3টা হবে, এর বেশি হবে না। আমি বলবো প্রথমে সাধারণ জ্ঞান দাগাও, তারপরে বাংলা দাগাও, তারপরে ইংলিশ আসে। এখন কথা হচ্ছে যে আমি যখন একটা দাগানোর সময় একটা আমি পারছি না, তখন মনে হচ্ছে এইটা আমি শেষ করে যাবো। এখন ওইটা শেষ করতে আমার অনেক সময় চলে যায়, 2 মিনিটে চলে যেতে পারে, 3 মিনিটে চলে যেতে পারে। আমার কথা হচ্ছে যে পরীক্ষার সময়টা খুবই সেন্সিটিভ, ওই সময় সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। যেটা আমার হচ্ছে না ওইটা থাক, তারপর আমি যাই। এইভাবে যদি 5টা না হয় 5টা থাক, কিন্তু বাকিগুলো আমি পরে। একবার পড়ে এখন পরে ওই যখন আমার যেগুলো হয়নি তখন তো আমি বুঝতে পারছি যে আমার ওইগুলো হয়নি, তখন শেষবার যদি সেকেন্ড চান্স থাকে তখন আমি রিভাইজ দেওয়ার সময় ওইগুলো পূরণ করি। যখন একটা বেঁচে যাবে, হতাশাটা আসবে কখন? যখন আমার একটা হচ্ছে না। কিন্তু যখন দেখবো যে হচ্ছে না, ওইটা মানে এই না যে আমার সব পরীক্ষা হচ্ছে না। যেটা হচ্ছে না ওইটা রাখো, রেখে তুমি সামনে এগিয়ে যাও, দেখবে যে আস্তে আস্তে তোমার সহজ হয়ে যাবে। আর প্রশ্ন সেট করা থেকে কিছু সহজ প্রশ্ন থাকে যেগুলো থাকে। দেখলে আর কি উৎসাহ পাবে। এই আচ্ছা, সাইফুল্লাহ মোটামুটি সুন্দরভাবে বলছে। কারণ সবার আগে আমাদের প্রশ্নটাকে আগে পড়ে নিতে হবে, মানে রিভাইজ দিতে হবে যে না, এই প্রথমেই দেখে আমাদের হতাশ হওয়া যাবে না। এই জন্য প্রথমেই আমাদেরকে সুন্দরভাবে প্রশ্নটা পড়ে নিয়ে তারপরে আমাদের দাগানোর ক্ষেত্রে যে প্রথমে সাধারণ জ্ঞান, তারপরে বাংলা, তারপরে ইংরেজি, এভাবে আশা করে যদি এই সিস্টেমটা ফলো করে অবশ্যই ভালো কিছু হবে। এই সেক্ষেত্রে তো আমরা ইংরেজি নিয়ে কথা বললাম যে ইংরেজি পড়তে হবে বা ইংরেজি গুরুত্ব দিতে হবে। এর সাথে মানবিকের আর কোন বিষয়গুলোর দিকে ফোকাস দিবে স্টুডেন্টরা? ধরেন ইংরেজির পাশাপাশি তো আর অন্যান্য সাবজেক্ট আছে। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে ইংরেজি তো শর্ট ফোকাসে থাকে। আর আমাদের বাংলা যে বিষয়টা থাকে, কারণ বাংলাতে আমাদের মূল পাঠ্য বইয়ের যে গল্প এবং কবিতাগুলো থাকে, ওই গল্প এবং কবিতা থেকে আমাদের প্রশ্ন আসে। আর আমাদের যে ব্যাকরণ অংশটা থাকে, বিশেষ করে আমরা দেখা যাচ্ছে যে 9-10 যে বাংলা ব্যাকরণ বইটা থাকে, এই বইটা একেবারে মানে মুখস্থ থেকে ঠুটস্থ করা সবার জন্য মানে একেবারে ফরজ বলবো। কারণ এই জিনিসটা দেখা যাচ্ছে যে শুধু যে অ্যাডমিশন তা না, এখনো আমরা যারা এই যে আমাদের পড়াশোনা প্রায় সেদিকে, আমরা যারা বিসিএস এর প্রস্তুতি এমন পর্যন্ত নিই, তারাও কিন্তু সেই ঘুরে ফিরে আমরা এই যে 9-10 যে বাংলা ব্যাকরণ বইটা থাকে তার কাছে আমরা ঘুরে যাই। এই জন্য সবার আগে আমাদের যে বাংলা ব্যাকরণ বইটা থাকবে 9-10, এটা মুখস্থ করে উপরে রাখতে হবে। আর বারবার যে আমাদের টেক্সট বই বুক যেগুলো থাকে, মানে গল্প এবং কবিতা, এগুলোকে মানে সুন্দর করে পড়া লাগবে। আর এগুলো লেখক পরিচিতি থেকে শুরু করে ওখানে যে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে, এগুলো বারবার পড়া লাগে। আর আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে যে যে ঐচ্ছিক সাবজেক্ট যেগুলো থাকে, ওইগুলা থেকে প্রত্যেকটা কি 1টা থেকে 2টা করে প্রশ্ন আসে, এগুলো তো পড়াই লাগবে। আচ্ছা আচ্ছা, আমি ওর সাথে আরেকটু যুক্ত করছি যে ইংলিশের পাশাপাশি বাংলা মূলত যে বাংলা কেন্দ্রিক যে প্রশ্নগুলো আসে, বাংলা প্রশ্ন কিন্তু যদি 20টা আসে, তাহলে 15টা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে আসে, 5টা হচ্ছে সাহিত্য অংশ থেকে আসে। সেক্ষেত্রে ব্যাকরণ অংশটা সব থেকে বেশি ফলো করা উচিত। আর 9-10 অনেকে ব্যাকরণ পড়ে না, কিন্তু কলেজে এসে অনেকের পড়া লাগে বাধ্যতামূলক, কারণ কলেজে একটু অনেকের জোর দিয়ে পড়ে। তো সেক্ষেত্রে ওই টপিক গুলোই কাভার করলে হয়ে যায়। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি বলবো যে এখন যেহেতু আপনার আমাদের সবার সুযোগ আছে, যে এখন থেকে আমি হচ্ছে একটা জোবাইর জিকে হোক বা একটা বাংলাদেশ MP3 বাংলাদেশ আছে, MP3 আন্তর্জাতিক আছে, এইগুলো এখন যেহেতু সুযোগ আছে, আমার মূল পড়া আগে কিন্তু রেজাল্ট, আগে একটা কথা হলে আগে আমার রেজাল্ট করতে হবে। মানে রেজাল্ট করলে এক কাজে দুই কাজ। কিন্তু এইগুলো পড়ার পাশাপাশি যদি কারো সুযোগ থাকে তাকে বলবো আমি যে বাংলা বিচিত্র একটা বই থাকে, এই বইটা
সংগ্রহ করা, তারপরে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার, এই বইগুলো থাকে। তো এখান থেকে আচ্ছা, ইংলিশ পড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় আমার এখন মনে আসলো, যে ইংলিশ আমাদের যে কলেজে যে টপিক কেন্দ্রিক থাকে, যে ন্যারেশন, তারপরে হচ্ছে তোমার রাইট ফ্রম ভার্ব, এইগুলো আমরা যখন পড়ি তখন হচ্ছে আমি একটা বই হচ্ছে অ্যাডমিশন যে কম্পিটিটিভ এক্সাম বইগুলো থাকলো, আমি ওইটা কভার করার পাশাপাশি এখান থেকে যে প্রশ্নগুলো থাকলে আমি এইগুলো সমাধান করি, তাহলে ওইটাও লাস্ট হলো ইয়ারের সাথে আমার। কোশ্চেন যেগুলো এসে সেগুলো দেখে নেন। না না, আমি তাহলে আমার কথা ধরতে পারো না। যে মনে করো যে রাইট ফ্রম ভার্ব করছে, ধরো যে আমি রাইট ফ্রম ভার্ব করছি, তখন হচ্ছে আমার কলেজের এই টপিক শেষ, তখন আমি বললাম শেষ। এটা তো শেষ হলো, তাহলে আমি এখন মাস্টার বা কম্পিটিটিভ এক্সাম, এখানে তো রাইট ফ্রম ভার্বের একটা চ্যাপ্টার আছে, তাহলে ওখানে ওই চ্যাপ্টারও শেষ, আমার এই চ্যাপ্টারটা আমি ধরি। তখন দেখা যাচ্ছে কলেজের বই পড়ার সময় অনেক ডিফিকাল্টিস থাকে, কিন্তু যখন আমি হচ্ছে মাস্টার বইটা ধরলাম বা কম্পিটিটিভ এক্সাম ধরলাম, তখন হচ্ছে আরো সহজ হয়ে গেল। তাহলে এক কাজে দুই কাজ। দুই ঠিক কাজ। একইভাবে বাংলার ক্ষেত্রে ওই রকম, যে বলবো যে কলেজ থেকে বাংলা বিশিষ্ট বইটা সংগ্রহ করো, ঠিক আছে। এখন কথা হচ্ছে বাংলা বিশিষ্ট বইতে যে কবিতা গল্পগুলো যত সহজভাবে ভেঙে চুরে দেওয়া থাকে, আমার মনে হয় কেউ যদি কলেজ থেকে বাংলা বিশিষ্ট বই পড়ে, তাহলে তার জন্য হচ্ছে রেজাল্ট করাটা এইচএসসি অনেক সহজ রেজাল্ট হয়ে করাও যায়। খুব ইজি হ্যাঁ, হবে। আচ্ছা। ঠিক আছে। তো কলেজে আগে ওই যে একটা কথা বলছি যে আগে তোমার রেজাল্ট, তুমি রেজাল্ট করার উদ্দেশ্যে পড়ো, তোমার এটা কাভার হবে। কিন্তু অনেকে দেখা যাচ্ছে ব্রিলিয়ান্ট থেকে, অনেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে, তাদের সময় থাকে, তো ওইটা কাভার করার পাশাপাশি যেন এই তিনটা কাজ করে, করলে তার একসাথে রেজাল্টও হবে প্লাস প্রস্তুতিও হবে। এই আচ্ছা, আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি। আর দু একটা বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু অ্যাডমিশনের সময় সবাই পড়াশোনা করতেছে। ভাই, ধরেন যেহেতু আর্টসের বিষয়গুলো মোটামুটি সবগুলোই মুখস্থ বা মেমোরাইজিং পার্ট থাকে, সেটা বাংলা বলেন বা ইয়ে বলেন, এত ম্যাথ রিলেটেড থাকে না। তো সেক্ষেত্রে একজন স্টুডেন্টের বেসিক্যালি কত ঘন্টা পড়া উচিত, বা ডেইলি সে তার টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করবে? আচ্ছা, এক্ষেত্রে পড়া, আমি বলবো যে পড়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নির্দিষ্ট নেই, কোনো পড়ার ইয়ে আছে কিনা যে 5 রুটিন। ঘন্টা 7 ঘন্টা এরকম পড়বে আমি কিনা? বল এইরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই, কারণ অনেকে আছে আচ্ছা। 2 ঘন্টা পড়লে হয়, অনেকে আছে 5 ঘন্টা পড়লে হয়, অনেকে আছে 10 ঘন্টা পড়ালে। তা আমার কাছে হুম। কথা আছে, যেহেতু কলেজের স্টুডেন্ট, আমাদের তো আর কোনো কাজ নেই, তোমাদের আর কোনো কাজ নেই, সেক্ষেত্রে কম করেলেও ন্যূনতম 8 থেকে 10 ঘন্টা পড়ো, আচ্ছা। ন্যূনতম 8 থেকে 10 ঘন্টা পড়ো, কারণ কলেজের সব সাবজেক্ট কভার করতে করতে বেশ সময় লাগে, কারণ না, আমরা তো এখন যারা ইউনিভার্সিটি। ধরেন অ্যাডমিশনে আছে তারা কত ঘন্টা পড়বে সেটা? অ্যাডমিশনে তো কোনো সময় নেই, খাবে দাবে ঘুমাবো, ঘুমাবে, আচ্ছা। এর বাইরে যতটুকু সময় থাকবে ততটুকু পড়বে, ঠিক আচ্ছা। আছে। মানে এটা আর আরেক অ্যাডমিশনের সময় তো দেখা যাচ্ছে যে শুধু ঘুম যতটুক থাকে আর খাওয়ার সময়, এর বাইরে সব সময় তাকে পড়তে হয়। কারণ আমরা যেটা করছি, আমাদের দেখা যাচ্ছে ঘুমাইছি, যতটুকু ঘুমাইছি তার বাদ বাকি যে অংশটুকু না থাকে, দুজন একসাথে পড়ছি। এই সর্বনিম্ন হলে তার এভারেজ 12 ঘন্টার উপরে তার পড়ার একটা 12 ঘন্টা। ডেইলি আচ্ছা। এটা থাকে। আর কলেজে সাইফুল্লাহ বললো যে 8 থেকে 10 ঘন্টা, এখন কারো যদি সময় থাকে, সে যদি ডেইলি রুটিন মাফিক যদি পড়তে পারে, আমি বলবো না যে এত ঘন্টা তার যে 8 থেকে 10 ঘন্টায় পড়া লাগবে। সে যদি ডেইলি রুটিন মাফিক যদি পড়তে পারে, তার 6 ঘন্টায় এনাফ। কারণ না। একটা কি মানে কথা আছে যে অল্প হলেও সেটা রেগুলার, যেটা হয় সেটাতে বরকত আছে, মানে অল্প হলেও কিন্তু সেটা নিয়মিত হোক। কিন্তু এই যে 8-10 ঘন্টা একদিন পড়লাম আবার কে, সে কিন্তু তার এই ইয়ে হারাই ফেলবে, খেই হারাই রেগুলারিটি ফেলবে। মেইনটেইন করে না আর কি। রেগুলারলি মেনটেন করতে হবে, তখন কি তার কাছে মানে একটু বোরিং ফিল হবে। এই জন্য বলবো যে সে যতটুকু পড়ুক না কেন, ধারাবাহিকভাবে 5 থেকে 6 ঘন্টায় সে নিয়মিত পড়ুক। আচ্ছা। আর আচ্ছা, আর অ্যাডমিশনের সময় আরেকটা তারেক বিষয় আমি আমি আর বলি। একটা কিছু অ্যাড করি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যারা মাদ্রাসায় পড়ি, যে দাখিল এবং আলিম থেকে যারা ইয়ে করে অনেক সময় অ্যাডমিশন দেয়। এখন আমার কাছে যে জিনিসটা, মানে আমার যেহেতু একটা দাখিল মানে এক মাদ্রাসা ছিল, এটা আমরা অনেক সুযোগ থাকে, বিশেষ করে ঢাবিতে, রাবিতে, চবিতে এবং ইসলামী সুবিধা বিশ্ববিদ্যালয়তে, আছে। এই 4টা বিশ্ববিদ্যালয় কিন্তু যারা মাদ্রাসার স্টুডেন্ট থাকে এখানে সুযোগ এই কারণে যে মাদ্রাসার এবং আরবি এবং ইসলামিক স্টাডিজ যে 2টা সাবজেক্ট থাকে, এটা সাবজেক্ট কিন্তু আছে। আমরা অনেকে মানে কি বলবো যে হয়তোবা অনেকে ভিন্নভাবে দেখতে পারে, কিন্তু সত্যি বলতে কি সব থেকে গুরুত্বপূর্ণ মানে আমাদের মুসলিমদের জন্য 2টা সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ এবং আরবি। এখানে যারা মাদ্রাসা থেকে আসে
তাদের জন্য অবারিত সুযোগ থাকে। দেখা যাচ্ছে অনেক সময় মানে আমি আমার রাবের কথা বলি যে জেনারেল থেকে তার সিরিয়াল থাকে 1000-এর নিচে। তারপরে সে তার ভাষা সাহিত্য সাবজেক্ট পড়া লাগে। আর 1000 প্লাস 1500 থেকে 1600 বা 1800 2000 এমন সিরিয়ালও আছে। যাদের মাদ্রাসা ২ টা এবং দাখিল এবং আলিম থাকে তারা কিন্তু অনায়াসে আরবি এবং ইসলামিক স্টাডিজ সাবজেক্ট পায়। আর আমাদের এখন বর্তমানে চাকরির ক্ষেত্রে যেটা সবথেকে সুবর্ণ সুযোগ আছে যারা আরবিতে পড়াশোনা করে, এখন আমাদের মাদ্রাসাগুলোতে কিন্তু শিক্ষক পদ অনেক খালি হিউজ থাকে। পরিমাণ নিয়োগ আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে সত্যি বলতে কি বর্তমানে যতগুলো চাকরি নিয়োগগুলোর কাছে সবথেকে বেশি আসছে যারা মাদ্রাসার শিক্ষকের বিষয়টা নিয়ে। আর আমাদের অ্যাজ এ মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের কি এই বেসিক বিষয়গুলো মানে আরবি এবং ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য এই যে অলরেডি কিন্তু মাদ্রাসাতে তো আরবি আছে, এমনকি হাই স্কুল গুলোতেও কিন্তু এই যে ইসলামী শিক্ষা তো আছে, পাশাপাশি আরবি প্রচলনের যে এটা মানে আরবি সাবজেক্ট এটা করার প্রচলন চেষ্টা চলতেছে। পরিকল্পনার মানে নেয়ার আছে দেখলাম আর কি। বলতেছি। আচ্ছা এই জন্য এই সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলি যে হচ্ছে যে মুখস্থ হয় না বা অনেক সময় পড়ার সময় আমি বলবো যে ভাই, মানে বিশেষ করে আমাদের মিল্টন একটা কথা বলে যে, মিল্টন তুমি আগে হচ্ছে ওর সাক্ষাৎকার নিয়েছো, তো মিল্টন একটা কথা বলতে যে আমি একটা বিষয় পড়ছি যে আমার একটা বিষয় গ্যাপ হয়ে যায়। অনেক সময় আমরা অ্যাডমিশন সময় অনেক হতাশ হই যে আমার তো এইটা আমি পড়তে পড়তে আমি এই চ্যাপ্টার কভার করতে পারি না, অথচ আমাদের কোচিং এ পরীক্ষার সময় চলে আসে বা পরীক্ষা দিতে হয়, তো কভার করতে না পারলে সে হতাশ হয়। এটা হতাশার কোনো সুযোগ নেই, কারণ আমি যখন একবার পড়ছি পড়ার পরে, কারণ পরের দিন আমার যদি আজকে আমার ইংলিশ চ্যাপ্টার কভার হয়নি, আমার পরে হয়তো আর বাংলা চলে যাচ্ছে, তো বাংলা পড়ার সময় ওই ইংলিশ যতটুকু বাকি আছে, যে বাংলাটা একটা নির্দিষ্ট সময় পড়ে 20 মিনিট হোক বা আধা ঘন্টা হোক, ওর জন্য তুমি এইভাবে হচ্ছে ইংলিশটা কভার করো। তো এইরকম আমি বলবো যে যেইটা যতটুকু গ্যাপ থাকে ওই গ্যাপটা ফেলে রাখা যাবে না। আবার এর মানে এই না যে গ্যাপ পূরণ করতে যে আমার সামনের বিষয়টা হচ্ছে ফাঁকি দিতে হবে। যখন আমার গ্যাপ হয়ে যাবে তখন আমার মানসিক প্রস্তুতি এরকম থাকবে, বাই এনি কস্ট আমি ওইটা শেষ করব, যে আমার পরবর্তী যেটা আছে ওইটা শেষ করে। আর অ্যাডমিশনের সময় সব থেকে আমি বলবো যে কেউ অনেকে ব্যক্তিগত বাসা নিয়ে আলাদা থাকে, কেউ মেসে থাকে বা 4-5 জন একসাথে থাকে, তো আমি বলবো যে পড়ার সময় তুমি এমন কাউকে সিলেক্ট করো বা তোমার হচ্ছে স্টাডি মেট যারা আছে, যে তুমি ইংলিশে দুর্বল কিন্তু একজন ইংলিশ ভালো পারে, তার কাছে তুমি সময় নাও, তার কাছে ইংলিশ জানো, যে এটা তোমার সমস্যা। আবার তোমার হচ্ছে যে পড়তে পড়তে এটা আরেকজনের সাথে আলোচনা করো, এটা সব থেকে ইফেক্টিভ থাকে, কারণ ওরা নিজে পড়ে যদি 5টা মনে থাকে তাহলে একজনের কাছে আলোচনা করে সেখানে আমার 10টা মনে থাকে। তো এইটা এই কাজ করতে পারে। আমরা দুইজন যে কাজটা করতাম যে আমি ধরো ঘুমাচ্ছি কিন্তু আমার পাশে বসে বসে পড়ছে, মানে এটা আমাদের জমাজের সুবিধা বলবো, যে আমি বলতাম যে তুই জোরে জোরে পড়, আমি ঘুমাচ্ছি তাই কি, তুই পড়লে ওইটা আমি শুনতে পাবো, যাও শুনলে মাথার যদি ভিতরে ঘুমের যেটা আসবে আর কি। হ্যাঁ এইটা আর কি। এই আচ্ছা, সাইফুলের কথার সাথে আরেকটা এড করি যে আমাদের অ্যাডমিশনের সময় যে জিনিসটা যে আমরা পারি না বা আমাদের যেটা দুর্বলতা আছে, আমাদের অ্যাডমিশনের যে রুমমেট ছিল সে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন বাংলাতে পড়তেছে। তার কাছ থেকে আমাদের মোটামুটি ইংলিশের দুর্বলতা যতগুলো ছিল তাকে আমরা প্রতিনিয়ত জ্বালাতন করতাম। সেও মোটামুটি আমাদের এই আগ্রহ থেকে সেও আমাদেরকে অনেক বোঝাইতো। এই জিনিসটা আমাদের অনেক মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তার অবদানটাও অনেকাংশে বেশি। আর এই যে আমাদের পড়া মনে থাকে না, সাইফুল্লাহ যে বিষয়টা বললে, আমরা যেহেতু প্রায় প্রত্যেকটা মানুষই প্রায় আমরা অনেক মুসলিম, সেক্ষেত্রে দেখা আমাদের লং টার্ম মেমোরিতে সেট আপ হওয়ার জন্য আমাদের যে বিষয়টা থাকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যে আমাদের একটা গ্যাপ আসে, এই মানে রিভিশনের যে বিষয়টা আছে, এই রিভিশনটা যদি এই 5 ওয়াক্ত নামাজের সাথে যদি তারা সেট আপ করে নিতে পারে, তাদের কিন্তু এই জিনিসটা মানে ভুলবে না। মানে যদি ওরা 5 বার মাঝে মাঝে রিভিশন গ্যাপ নিয়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, গ্যাপ রেখে এই জিনিসটা যদি কেউ ফলো করতে পারে, অবশ্যই তার জন্য এই যে মানে মনে থাকে না এই বিষয়টা কিন্তু তার আর এই শঙ্কাটা থাকবে না। আচ্ছা, আমি খুব শর্টে একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা হচ্ছে মানে অ্যাডমিশনের সময় কি হয়, অনেকে মেসে থাকে, অনেকে বাসা ভাড়া নিয়ে থাকে, তো ফোন বা সোশ্যাল মিডিয়া এর প্রতি একটা অ্যাডিকশন কাজ করে। তো খুব শর্টে এটাকে কিভাবে, এখান থেকে কিভাবে বের হওয়া যায়? আচ্ছা, বের হয়ে যাওয়া বলতে কি, মানে অ্যাডমিশনের সময় অনেকের অনেকভাবে কানেক্ট থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া হারাম, নিজের জন্য হারাম। হারাম যে আমার আচ্ছা। বলে না ফরজ আইন, তো হারামে আইন জারি করতে হবে নিজের উপর সোশ্যাল মিডিয়া ওপেন। কিন্তু যারা ফোন ফোন হারাম না, সোশ্যাল মিডিয়া হারাম, ঠিক আছে? তুমি পড়ার কাজে তুমি ফোন ব্যবহার করো, কিন্তু পড়ার কাজের বাইরে ফোন দরকার নেই, কারণ আমাদের সময় আমরা বাটন ফোন ব্যবহার করছি, কিন্তু আমার মনে পড়ে না যে আমি বাটন ফোন কতক্ষণ ব্যবহার করছি, শুধু বাসায় 2-1 বার যা কথা বলতে হয় ওই বলছে। তো এখন কথা হচ্ছে অনেকে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য সোশ্যাল মিডিয়ায় যায়, কিন্তু কথা হচ্ছে যে আমি 5 মিনিট
থাকলাম, কিন্তু ওইটার ইফেক্ট আমার মাথায় আরো 2 ঘন্টা থাকবে, সেক্ষেত্রে আমার আচ্ছা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কোনো দরকার নেই। আচ্ছা, আহ, সাইফুল্লাহ তো বললোই সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে, মানে আমাদের এখন একটা মেজর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে আমরা 5 মিনিটের জন্য যাই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওটা 2 ঘন্টা 2 অতিবাহিত ঘন্টা হয়ে পার যায়। হয়ে যায়। মানে এটা আমরা মানে নিজের অজান্তেই কখন যে চলে যায় এটা মানে বোঝাবো, মানে বোঝাই যায় না। এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে যাদের অতিরিক্ত মানে অনেকের বিভিন্ন কাজ থাকতে পারে, বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত ক্লাস থাকতে থাকতে পারে, পারে, ইয়ে থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে তারা শুধুমাত্র তাদের যতটুকু প্রয়োজন থাকবে ঠিক ততটুকু, একেবারে কিন্তু আমরা এখন যারা দেখা যাচ্ছে যে স্কুল লাইফ থেকে অনেকে মানে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, এখন একেবারে কিন্তু তারা এই জায়গা থেকে মুক্ত থাকতে পারবে না, কখনোই না। কারণ এটা করতে গেলে তাদের অনেক স্ট্রাগল করা লাগবে, প্লাস একটা অন্যরকম তারা ফিল করবে যে দেখা যাচ্ছে যে তার একটা অনেক কিছু প্রভাব পড়তে পারে যে এখান থেকে বিরত থাকার কারণে। এই কারণে সীমিত পর্যায়ে সে যদি মনে করে যে তার যদি অনলাইনে সে ক্লাস থেকে থাকে, এইগুলো বিষয়ে যদি সে সম্পৃক্ত থাকে, তাকে ঠিক ততটুকু থাকতে হবে। এর বাইরে এই যে ফেসবুকে যে এসব সোশ্যাল কাজের সাথে সম্পৃক্ত থাকা, ওটাই যাবে না। যদি সুযোগ থাকে একটা বাটন ফোন ইউজ করে সে কিন্তু নিজের যোগাযোগটা মেনটেন আচ্ছা, করতে পারে। যোগাযোগটা আমি বলি, বাড়ির সাথে বা ইয়ের সাথে ইয়ে আচ্ছা করতে পারে। আমাদের মানবিক বিভাগের জন্য ফোন আলটিমেট খুব বেশি লাগে না, বুঝতে পারছো? আচ্ছা। মানে আমাদের মানবিক বিভাগের জন্য যে ফোন লাগবে বিষয়টা এরকম না। তুমি পড়ো, ভাই পড়ো, দেন আবার পড়ো, ঠিক আছে, পড়ার বাইরে অন্য কিছু আচ্ছা। নেই। তোমাদের সায়েন্সের জন্য আলাদা, মানে যারা সায়েন্সে থাকে তাদের ফোন লাগে। এখন কথা হচ্ছে এখন বিভিন্ন কোচিং গুলো হয় কি, যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো খুলে যে ওখানে পড়া রেগুলার আপডেট দেয়। আমি বলবো যে যতটুকু দরকার ভাই ততটুকু। আবারও আমি হচ্ছে মাঝে হচ্ছে একটা কোচিং চালাইতাম, সেখানে হচ্ছে আমরা করতাম কি যে আমাদের সেই কোচিং এর স্টুডেন্টরা আমরা সব ফোন সিজ করে নিতাম, ঠিক আছে, আচ্ছা। ফোন নিয়ে নিতাম, নিয়ে হচ্ছে আমরা আসর থেকে মাগরিব 1 ঘন্টা ফোন দিতাম, ভাই তোমরা 1 ঘন্টা যা ভালো করো, ওই 1 ঘন্টা পর আবার ফোন নিয়ে নিতাম। তো কথা হচ্ছে নিজের উপর, ভাই অ্যাডমিশন আছে 4 মাস, 4 মাস নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখে, একটু কষ্ট করো, ভার্সিটি তুমি ফোন কেন, ল্যাপটপ ট্যাপটপ সব হাবি যাবে, যা পারো ইউজ চালাও, সেটাই। কিন্তু অ্যাডমিশনের সময়টা নিজে একটু ত্যাগ স্বীকার করো। কারণ অনেকে অ্যাডমিশনের সময় প্রথম বাসার বাইরে আসে, তো যদি তুমি বাসার বাইরে প্রথম আসতেছো, এত ত্যাগ স্বীকার করতে পারতেছো, তাহলে এখন কেন ভাই তুমি এই ছোট বিষয়টা ত্যাগ করতে পারবা না? নিজের একটু ত্যাগ করো, ছোট বিষয় ত্যাগ করার ফলে তুমি তা অনেক বড় কিছু পাচ্ছ। এই ধন্যবাদ ভাই। আমরা প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি। হিউজ পরিমাণ ধৈর্য নিয়ে আপনারা প্রশ্নগুলো শুনছেন এবং তার উত্তরও দিচ্ছেন। বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কথা বলছি, এবং এরপরেও যদি কারো সমস্যা থাকে, যদি অন্য কোনো কিছু জানার থাকে, আমাদের পেজে মেসেজ করতে পারেন, বা ভাইদের সাথে যোগাযোগ করতে চাইলেও সেই ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আচ্ছা, সুমন একটা কমেন্ট করছে, আমরা কমেন্টটা পড়ি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ জিকে কালেক্ট করে পড়ছি, আর কোশ্চেন ব্যাংক সলভ করে টপিক সিলেক্ট করে পড়তে আর কি। আপনাদের কাছে দোয়া চাই, অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে দোয়া থাকবে। অবশ্যই। সকলের জন্য মানে দোয়া তো অবশ্যই আছে, আর সকলে তার প্রত্যাশিত ফলাফল পাক, এই জন্য মহান রবের দরবারে তাদের জন্য দোয়া করি। আর সকলের কাছে আমাদের জন্য দোয়া চাই, কারণ আমরাও মানে এখনো শিক্ষার্থী মানুষ, আমাদের অনেক কিছু জানার ঘাটতি থাকতে পারবে, আমাদের সামনে পথ চলতে হবে, এই কারণে সকলের দোয়া চাই। ভাই আপনাদের কাছে আসবো, আমি হচ্ছে শেষ করে দেবো আমরা 2-1 মিনিটের মধ্যেই। আহ, আমার পক্ষ থেকে এবং ড্রিমার্স এর পক্ষ থেকে আমি আসাদুল্লাহ গালিব ভাই এবং সাইফুল্লাহ খালিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুজন খুবই ব্যস্ত মানুষ, যদিও প্রথমে বলছি গালিব ভাই তো সাংবাদিক, আর খালিদ ভাই নানান বিষয় নিয়ে ব্যস্ত থাকে। দুজনও ড্রিমার্স এর দায়িত্ব আছে, আবার নিজের পড়াশোনা আছে, অন্যদিকে টিউশন বা নানান কাজে সবাই ব্যস্ত থাকে। তারপরে দুজনকে খুব কষ্ট করে ম্যানেজ করছি, এবং তোমাদের যাতে কিছু শেয়ার করতে পারে দুজনে এক্সপিরিয়েন্স, তারপরে পড়াশোনা, সবকিছু নিয়ে আমরা মোটামুটি কথা বলছি। ভাইদের কাছে আমাদের সবার জন্য দোয়া চাইবো, এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা কিছু বলতে চাইলে সবার উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে বললে আমরা তারপরে শেষ করে দিব। আচ্ছা, দোয়া তো সব চাওয়া শেষ, এখন আর শেষের কথা থাকে না। তো সবার জন্য প্রতি একটা অনুরোধ থাকবে যে 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 ধর্মে আছে সে নিজের জন্য বেশি বেশি চাইতে হবে। হ্যাঁ, কেউ যদি নামাজ পড়ে সে নামাজ পড়ে নামাজ নিজের জন্য চাক, যে অন্য ধর্মে আছে সে প্রার্থনা করুক, রেগুলার চাইতে হবে। কারণ আমাদের কাজ করার দায়িত্ব আমাদের, আমরা কাজ করব,
প্লাস দেওয়ার মালিক আল্লাহ। গড হলো বা আল্লাহ, যেটাই। ঠিক আছে, আর এইভাবে এই ধারা অব্যাহত থাকুক। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো ইনশাল্লাহ আমরা উত্তর দেব, এবং আমাদের এই যাত্রা আরো শুভ হোক এবং সকলের যাত্রা শুভ হোক, এইটা দোয়া করি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা এর পরবর্তীতে, আজকে আমাদের তৃতীয় পর্ব, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো গেস্টকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া থাকবে, এবং যে যা লক্ষ্য নিয়ে পড়াশোনা করতেছেন, ঢাবি, রাবি, জাবি, খুলনা, জবিক, উচ্চ, যেখানেই যার ইচ্ছা আছে, মনের ইচ্ছা, সে অনুযায়ী পরিশ্রম করবেন। ইনশাল্লাহ পরিশ্রম বৃথা যায় না। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ড্রিমার্সের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।